ছোট ভাইকে আপনাদের রিটেন, কিন্তু আপনারা এখনো ওকে গ্রুপে অ্যাপ্রুভ করেননি। আচ্ছা, একটু কোন কোর্সে চেক, ভর্তি হয়েছে? হ্যাঁ, আপনাদের অবশ্যই অবশ্যই। এই কোর্সেই গতকালকে অ্যাডমিট করা হয়েছে। দশম ব্যাচ, তাই তো? জি, দশম বেসে। ঠিক আছে, আমি সেটা হ্যাঁ, একটু দেখে ওকে অ্যাড করে নিন ভাই, ও ঢোকার চেষ্টা করছে, পারছে না। এখনো কি নতুন করে কাউকে অ্যাড করা যাবে? অ্যাড করা যাবে। একটা ছেলে নাকি আপনাদেরকে নক দিয়ে আমাকেও নক দিছে, যেহেতু আমি স্যালারি স্টুডেন্ট, দিয়ে বলতেছে ও নাকি 6 তারিখ ট্রাই করছে আর কি অ্যাড হওয়ার জন্য দশম ব্যাচে, কিন্তু ওকে নাকি মানা করে দেওয়া হয়েছে। কারণ আমাকেও নক দিতেছে আপনি জানানোর জন্য। না, কাউকে মানা করবে কেন? কাউকে তো মানা করা হয়নি। শিমুল হোসেন হচ্ছে ওর নাম, আমাকে আমাকে ওকে নক দিতেছে বারবার। শিমুল হোসেন নাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, সে কি ভর্তি হয় নাই এখনো? না, ও 6 তারিখে নক দিয়েছিল ভর্তি হওয়ার জন্য, 4 তারিখ পর্যন্ত নাকি ডেট ছিল, পরে নাকি আচ্ছা, ওকে। ওকে জানানো হয়েছে যে ভর্তি করা যাবে না। আচ্ছা, না, এটা এটা সুইং স্টপ করা হয়েছে কিছু সময়ের জন্য, পরে আবার আমরা যদি সাফল্য করতে এখন চাইলে সে ভর্তি হতে পারবে। হ্যাঁ, আর আচ্ছা, তাহলে ওকে আরেকজন ভাইকে ওকে বলতে বলে পারেন। দিব আর নক দিতে অদিতির পেজে। কিচ্ছু করতে হবে না, ওকে বলেন যে টাকা পাঠিয়ে ফর্ম পূরণ করে জয়েন রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা অ্যাকসেপ্ট করে দিব। হ্যাঁ, আচ্ছা, ঠিক জি আছে। ভাই। কি ভাই? আর আমি একটু শেষ করি, যেটা হলো আরেকজন ভাইয়া বলছিলেন যে কে পেন্ডিং আছে, তার নামটা বলা যাবে? ওমর ফারুক। ফারুক আহমেদ। হ্যাঁ, ফারুক আহমেদ জি মনে হয়, তাই না? জি জি জি। ফারুক আহমেদকে অ্যাকসেপ্ট করা। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। কি ভাই, হ্যাঁ, জি, ওই জি। যে আমি একটু বলবো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ভাই আমি হচ্ছে যে ঈদের আগের ক্লাসগুলো আমার হচ্ছে মানে গ্যাপ গিয়েছিল। তো নতুন হুম, ব্যাচে কি অ্যাডমিশন নেওয়ার কোনো এরকম কোনো সিস্টেম আছে? না, আপনাদের এডমিশনের প্রয়োজন হবে না। যদিও এই গোপন তথ্যটা আমি এখনো ফাঁস করিনি আপনাদেরকে, যে যারা প্রথম ক্লাসগুলো মিস করেছেন, তারা বিশেষ করে নবম ব্যাচে যারা আছেন, যে প্রথম ক্লাসগুলো মিস করেছেন, যদিও আপনাদেরকে একটা গ্রেট অপরচুনিটি 48 ঘন্টা বললেও আমরা সর্বোচ্চটুকু সময় দিই। চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত ক্লাউড স্টোরেজ ফুল না হয় বা যতক্ষণ পর্যন্ত কোনো সমস্যা না হয় রাখা যায়, আমরা চেষ্টা করি রাখার জন্য। সমস্যা নেই, আপনারা যারা নবম বেসে আছেন, দশম বেসের সাথে প্রথম যে ক্লাসগুলো হয়েছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন 48 ঘন্টার মধ্যে যেন আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। তারপরে আসলে অনেকে কমেন্ট করে, অনেকে রাগ করে, অনেকে অভিমান করে লাভ নাই। কারণ আপনার রাগ অভিমান আপনাকে নষ্ট করে দিবে। আপনার দায়িত্ব হলো 48 ঘন্টার মধ্যে দেখা। আপনি যদি নিজেকে একটু একটু তৈরি না করতে পারেন পড়ার জন্য, তাহলে আপনি কিভাবে আগামী স্বপ্নটা আপনার বাস্তবায়ন হবে? আপনি 48 ক্লাসও করলেন না সরাসরি, আপনাকে 48 ঘন্টার সময় দেওয়া হলো সেটাও আপনি করলেন না। আবার 48 ঘন্টা পরে 4 দিন পরে আপনি বলবেন ভাই আমার তো একটু ব্যস্ত ছিল, আমাকে একটু ক্লাসটা আবার দাও। আমি বলবো না। কারণটা হলো আপনার পাশে যে ব্যক্তিটা আছে, আপনার পাশে যে ক্যান্ডিডেটটা আছে, সে কিন্তু সরাসরি ক্লাস করে ওই আপনি 48 ঘন্টা করবেন করবেন বলে সময় চলে যাচ্ছে, আর আপনার পাশের বন্ধুটার সাথে সাথে ক্লাস করে পুরোটা টপিক শেষ করে পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিতেছে। দিন শেষে দেখবেন আপনার পাশের বন্ধুটা ক্যাটার হয়ে যাবে। আসসালামু আপনি আলাইকুম বসে স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। চলে আসছে। আচ্ছা ইনশাআল্লাহ। আসসালামু হ্যাঁ আসসালামু আলাইকুম। আবুল ভাই, আলাইকুম, ভালো ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তো সবাই? হ্যাঁ। আমি আবুল ভাই, ক্লাসের ভেতরে দিলাম। জি স্যার। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে উম, ঠিক আছে, জি স্যার। ফোনে কথা বলবো, কিছু কথা আছে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় আমি আপনাকে বললি, সেটা হলো পরবর্তী ক্লাসটা তো সকাল 8টায় হবে, তাই তো? উম, উম, আচ্ছা, বৃহস্পতিবারেরটা আমি রুনামার একটা দাঁতের ডেন্টাল সার্জারি আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবারেরটা আমি শুক্রবারে নেবো আর কি। শুক্রবার, হ্যাঁ। তাহলে শুক্রবারে বৃহস্পতিবারে অফ করে দিবি। শুক্রবারে থিমেটিক কোশ্চেনের উপরে ক্লাস হবে। আচ্ছা, শুক্রবারে কি 9টায় নেবেন না এই রাত যে 9টায় নেবেন না? রাত নয়টায়, শুক্রবার রাত 9টায় মানে বাংলাদেশের সময় রাত 9টায়? থিমেটিক কোশ্চেন আচ্ছা টপিক। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে ওকে বৃহস্পতিবারে ক্লাস হচ্ছে না। ওকে ইনশাআল্লাহ। ওকে হ্যাঁ, ওকে, ধন্যবাদ স্যার। জি, আমরা ক্লাসের দিকে চলে যাই।
প্রিয় শিক্ষার্থী, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের যে হটলাইন 500 আছে ওটাতে ফোন দিলে সমস্যার সমাধান হয়ে যাবে, অথবা আমি পরবর্তী ক্লাসে। আর আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই স্যার, আমি আর একটু 1 মিনিট নিই স্যার। হ্যাঁ, আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? যে শোনা যাচ্ছে। আনমিউট করে বলেন নাজমুল ভাই, আনমিউট করে। না স্যার, এখন শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, আমি একটু 20 সেকেন্ড একটু কথা বলতে স্যার। হ্যাঁ স্যার, আপনি ক্লাস শুরু করেন, সমস্যা নেই স্যার। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে স্যার আসসালামু আচ্ছা, আলাইকুম স্যার। ওয়ালাইকুম গত আসসালাম। ক্লাস থেকে একটা প্রশ্ন ছিল স্যার, গত ক্লাস থেকে। হুম। হ্যাঁ স্যার, ওই যে গত ক্লাসে যে ট্রান্সলেশন গুলো স্যার, অনেক সময় দেখলাম যে এন্ড আপনি সহ ধরতেছেন মানে অনুবাদ করার ক্ষেত্রে, আবার অনেক সময় এন্ড এর আগে থেকে বাদ দিয়ে এরপর এন্ড এর পূর্ব থেকে তুমি কি আমরা নবম অনুশীলন। নবম না দশম? স্যার নবম দশেরই। আচ্ছা, তাহলে কি সমস্যা? স্যার যেমন ওইটাই কোনটা? স্যার সমস্যা যে স্যার যে সেন্টেন্স গুলো এন্ড সহ কতগুলো অনুবাদ বুঝছি শুরু বুঝছি করতেছেন, বুঝছি বুঝছি। আবার অনেকগুলো এন্ড ও এর পূর্ব এন্ড, থেকে। বুঝছি। এন্ড দ্বারা যদি দুইটা বাক্যকে সংযুক্ত করো তাহলে এন্ড দ্বারা এন্ড এর আগে এন্ড এ গোল দাগ দিয়ে তুমি ইয়ে করে ফেলবে। আর এন্ড দ্বারা যদি করিম এন্ড রহিম, বুঝছো না, তাহলে তো এন্ড আলাদা হবে না। যদি দুইটা শব্দরে সংযুক্ত করা হয় এন্ড দ্বারা, তাহলে এটাকে আলাদাভাবে মার্ক করবা না। যদি দুইটা বাক্যকে সংযুক্ত করো তাহলে আলাদাভাবে মার্ক করবা। কথা বুঝছো কিনা? জি স্যার। আর স্যার আর একটা ছিল যে লতিফ স্যার যখন সামারির এই ক্লাসটা করাইছিল তখন বলেছিল সামারিতে প্যাসিভ হবে না, কিন্তু স্যার আপনি যে প্যাসিভ সামারিটা করাইছেন ওখানে। কয়েকটা, হ্যাঁ আমি বলি প্যাসিভ না ব্যবহার না করতে নিরুৎসাহিত করবা। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন অ্যাক্টিভ ভয়েস এর সামঞ্জস্যপূর্ণ ইয়ে না দেওয়া না পারা যায় তখন প্যাসিভ গ্রহণযোগ্য হবে। ওকে, চেষ্টা করবা যে প্যাসিভ এর ব্যবহার কমানোর জন্য। হ্যাঁ, আমি জানি, এই জন্য বুঝে শুনে ব্যবহার করছি। আচ্ছা প্যাসিভ এর ঠিক আছে। ব্যবহার একেবারেই কমানোর চেষ্টা করো। ওকে, কিছু কিছু ক্ষেত্রে প্যাসিভ ছাড়া উপায় থাকে না যখন, তখন ব্যবহার করো আর কি। আচ্ছা, তারপরে আজকের ক্লাসের মূল প্যাটার্নটা হলো আমি কতগুলো কথা বলবো। হাউ টু ডেভেলপ, মনে রাখবো যে হাউ টু ডেভেলপ এন আইডিয়া অন কন্টেম্পোরারি ইস্যু। হ্যাঁ, যেমন ধরো এটা কিন্তু স্যার ক্লাসটা নিয়েছেন, তার উপরে আমি একটু রিশেপ করছি। তোমরা একটু বাক্যগুলো গুছাই নিও, মানে তোমার মতো করে কিছু একটা শেপ তৈরি করে নিও। এই যে গত ক্লাসে বলছিলাম না যে মেহেদী স্যারের যে বাংলা গ্রন্থ সমালোচনা, বা যেমন ধরো উম এই ধরো কি বলেন এটার নাম, আচ্ছা তোমার এই কাল্পনিক সংলাপ তুমি আসসালামু আলাইকুম, হ্যালো হাউ আর ইউ, কেমন আছেন ভাই, ভালো আছেন, অনেকদিন পর দেখা, নাস্তা করছেন কিনা, এইগুলা নিয়ে আলাপ আলোচনা শুরু করছো। কোনো কথা হইলো? ধরো সংলাপেরও যে তোমার একটা, তোমার ভিতরে যে একটা গতিময়তা আছে, একটা মানে ড্রামাটিক ইনসাইট আছে, এটা কিন্তু মানে ইয়ে করো। তুমি ধরো দৃশ্যপট 1, দৃশ্যপট 2, মানে 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 একটা নাটকীয়তা নিয়ে এসো এখানে। এগুলোর জন্য একটু ভালো করে রিহার্সাল বা একটু কাঠামো তৈরি করে রাখা প্রয়োজন। বিশেষত আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটা কথা, করলে শুনবো কিনা। রিকোয়েস্ট করার দরকার নেই, আমার আগামী ক্লাসে শুরুতে মনে করাই দিবা। যেমন ধরো এডমিন ভালো ভালো ক্যাডার পাইছে যারা, মানে বিশেষত আমি খাতাগুলো দেখে দিছি, ওদের কিছু খাতা তোমাদের সাথে শেয়ার করা উচিত, মানে কেমন লিখছে, তাই না? যারা ক্যাডার, যেমন ধরো এডমিন ক্যাডারের কয়েকটা খাতা তারা মডেল টেস্ট গুলাতে দিছিল, এবং আমি মোটামুটি ওই যে লাস্টে দেখো ওই RRS গ্রুপে পোস্ট দিছিল কিনা, আশফাক, জালাল মাহমুদ আশফাক, দারুসালাম টাওয়ারের পাশে বাসা, আমি খাতাগুলো দেখে দিছি। তো ধরো ওদের লেখার প্যাটার্নটা তুমি ফলো করো, তাহলে বুঝতে পারবো যে কিভাবে মানে নিজের মানে একদম এত বিশাল কম্পিটিশনের মধ্যে এই নিজের অবস্থানটা ধরে রাখছে। তো আমি তোমার এই একটা কথাই বলবো যে জাস্ট ক্লাস শুরুর আগে একটু কথা বলে রাখি। এই এই রুমে পরীক্ষা দিচ্ছে 30, 35, 40 জন, ঠিক আছে? মনে রেখো এর মধ্যে আমার যে হিসাবটা, জেনারেল ক্যাডার প্রতি রুমে একজন হয়।
তোমরা কি আমার অর্থাৎ বাংলাদেশে যতগুলা জেনারেল যতগুলো রুমে পরীক্ষা হয় কক্ষ, প্রতি কক্ষে একজন ক্যাডার হয়। মানে আমি এভারেজ কথা বলছি, এভারেজ বুঝছো কিনা? অর্থাৎ একটা রুমে যদি 40-45 জন পরীক্ষা দেয়, ওইখান থেকে একজনই জেনারেল ক্যাডার পায়, আর সবাই পায় না। মানে এটাতে আমি বুঝিতে চাচ্ছি যে মেনি আর কল্ড, ফিউ আর চুজেন। মানে একেবারে অনেক বড় একটা সংখ্যক পরীক্ষা দেওয়ার পরে, ধরো এখন তোমরা কতজন পরীক্ষা দিতেছো না 45-এ? 12,700। 12,000। 12,000-এর মধ্যে এবার বলো তো, মানে আমি 12,700 ধরো, জেনারেল ক্যাডার কয়টা আছে ধরো? স্যার 450। আমি 500 ধরে নিলাম, 500। আচ্ছা এবার বলো 12,000 থেকে যদি 12,000 আর 500, তাহলে কত? 12 দুগুণে 26 জন। প্রতি 26 জন রিটেন পরীক্ষা দিলে 26 জন একজন কি হচ্ছে বলো, জেনারেল ক্যাডার পাচ্ছে। আর তুমি পুলিশ অ্যাডমিন প্রথম ফার্স্ট প্রায়োরিটি গুলার একটু চিন্তা করলে তখন দেখবা যে 40-50 জনে একজন হচ্ছে। অর্থাৎ 40-50 জন রিটেন পরীক্ষা একই রুমে দিলে এর মধ্যে একজন ধরো ফরেন অ্যাফেয়ার্স, নইলে অ্যাডমিন, নইলে পুলিশ, এই ধরনের, নইলে কাস্টমস, এগুলো পাচ্ছে। তাহলে কি করণীয়? করণীয় হলো এই রুমে যারা পরীক্ষা দিচ্ছে তুমি কনফিডেন্টলি বলবা আমি সবচেয়ে ভালো পরীক্ষা দিচ্ছি ইনশাল্লাহ। জাস্ট বি ইউনিক, ট্রাই টু বি ইউনিক। তাহলে দেখবা যে তোমার ভেতর মানে ইয়াটা চলে আসবে। আর এই জন্য কি করবা, ওই যে যারা ধরো একেবারে মেধা তালিকার শীর্ষ অবস্থানে ছিল, তুমি যে বলবা যে ভাই আমার একটু মডেল টেস্টের খাতাগুলো দেখান, আপনি যে বিভিন্ন কোচিং এ পরীক্ষা ঢুকে দিচ্ছেন, এগুলো একটু দেখান। তোমাদের নিশ্চয়ই কারো না কারোর পরিচিত ছিল, ওদের খাতাগুলা দেখো। আমি একবার ওই যে আদর 38তম, সরি কত না 40-এর যে পুলিশে ফার্স্ট, এই যে কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করছিল আমাদের কুমিল্লা ব্রাঞ্চের, হ্যাঁ ওর কুমিল্লা ওই পলাশ ভাই ছিল। খাতাগুলা দেখো, ওই প্রথম দিকের কয়েকটা খাতা দেখছিলাম, শেষের দিকে কয়েকটা খাতা দেখা হয় নাই। আমি চিন্তা করলাম যে আল্লাহ, ও কি কাজ করছে? ও ধরো পরীক্ষা যে দিছে না, আমি মনে করছি অ্যাসাইনমেন্ট তৈরি করছে, এত রিসোর্সফুল লেখাগুলা ছিল। আমি বললাম যে পলাশ ভাই কি কয় না স্যার এই খাতাটা দেখা হয় নাই। পরে আমি তাতে দেখা একটা নাম্বার দিয়ে রেজাল্টের পরে, ভাইবার পরে, মানে ভাইবার রেজাল্ট দেওয়ার পরে ওর খাতা একটা দেখছি আর কি শেষে, কারণ খাতাটা দেখা হয় নাই, দিয়ে ওই মানে ফেসবুকে আপলোড করছে আর কি। তো আমি এই কথাটাই বললাম যে জাস্ট ট্রাই টু বি ইউনিক, থিঙ্ক ডিফারেন্ট, মানে নিজেকে একটু আউট অফ দ্য বক্স নিজের প্রমাণ করো। এই কটা দিন এরপরে কয়েকজন লেখা আমার কাছে যেটা পাঠাইছে, অনেকে আমার ফোন টোন করছিল, আমি সরি আমি ধরতে পারি নাই ব্যস্ততার কারণে। ব্যাক করবো, এর শিওর ব্যাক যে করবো, এটা শিওর ইনশাল্লাহ। আমি একটা কথা বলে রাখি, এই যে লিখতেছ মানে একটা দায় সারা ভাবে লেখা, মানে এটা একটা প্রেজেন্টেশন, পেহেলে দর্শনদারি ফের গুণ বিচারি। তুমি দেখো তো তোমরা, আমি আশফাকের লেখাটা আগামী, আশফাকের খাতাগুলো আগামী ক্লাসে দেখাবো। মানে ও যতগুলো মডেল টেস্ট দিছিল সবগুলো তো আমি রিভিউ করছি। একজন এটা দেখাবো, তটিনী বা কয়েকজন এটা দেখাবো যারা ভালো ক্যাডার পাইছে। তুমি খাতা দেখে তো খাতায় চোখ আটকে রাখে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট এন্ড লাস্ট ইমপ্রেশন। খাতার মধ্যে তো তোমার মানে নিজের একটা মানে পার্সোনালিটি ফুটে উঠছে। স্যার তো আর আমাকে দেখেন না আমি কেমন, সেটাও দেখে নাই। আমি যে একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক, এটা কিন্তু স্যার খাতায় অনুভব করেন। এই জন্য মেকআপ, গেট আপ, লেখার, তোমার হাতের লেখা তো আমি চাইলেই সুন্দর করে ফেলতে পারবো না, কিন্তু ডেকোরেশনটা যেন সুন্দর হয়, লেখার মার্জিন করে ফাঁকা ফাঁকা করে গ্যাপ দিয়ে সুন্দর করে যেন তুমি উপস্থাপন করো। এই জন্য প্রচুর পরিমাণে লেখার কোনো বিকল্প নাই। রেগুলার তোমার হাতটা চালু রেখো, সুন্দর করে ডেকোরেশন করে। এই কথা বলে আমি ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, আবার আরেকটা কথা বলে ফেলি, মনে রাখবা নিয়তের উপরে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবই আল্লাহর ইচ্ছা। নিয়তটা সহি রেখো যে আল্লাহ আমার এই বিসিএস এ ক্যাডার বানান, দিস ইজ মাই লাস্ট, ফার্স্ট হোক আর লাস্ট হোক, এরপরে আমি আর বিসিএস রিটেন পরীক্ষা আমার বসাই না। একেবারে বিশুদ্ধ নিয়তে তুমি বলবো যে এইটাই আমার ফার্স্ট এন্ড লাস্ট বিসিএস, ইনশাল্লাহ হবে। এটা বড় মানে আমি বুঝাইতে পারবো না যে তোমার, আমি এই কথাগুলো বলতে গেলে আমার খুব আবেগ তাড়া করে। এর চেয়ে ভাইটাল সময় আর নাই, প্লিজ। মানে বিগ মানে কি বলো, মানে আইসোলেটেড। আচ্ছা এবার হলো আমি যে কথাটা এখন শেয়ার করব, ওই যে কিছু কমন বাক্য আমাদের মনে রাখা উচিত। কমন কিছু বাক্য বলে হলো তাড়াতাড়ি। স্যার হচ্ছে লেটার টু এডিটোরিয়ালে কি প্যাসেজ থেকে নেওয়া যাবে কিছু, নাকি হচ্ছে ওটা বুঝে নিজের মতো করে লিখতে হবে? তিনটা অংশ নিবা।
আমি বলি আর কি প্যাসেজ লেটার টু এডিটরের মধ্যে কিছু অংশ আমি বলি যখন থিমেটিক কোশ্চেন লিখবা, আমরা তো প্রথমে থিমেটিক কোশ্চেন লিখতেছি, তারপরে তোমার সামারি লিখতেছি, লেটার টু এডিটর, এগুলো কিন্তু কাছাকাছি জাতীয়। তো থিমেটিক কোশ্চেনটা লিখলে লেটার টু এডিটর লিখতে এমনি অটোমেটিক্যালি সহজ হয়। তিনটা অংশ, আঙ্গুল তিনটা তোলো, লেটার টু এডিটরের তিনটা জায়গা থেকে রিসোর্স নিবা। কথা শুনো, কয়টা জায়গা বলো, কয়টা? 3টা স্যার। তিনটা। এক নম্বর হলো প্যাসেজ। প্যাসেজ থেকে তুমি প্যাসেজ থেকে ধারণা নিবা যে কোন বিষয়ে লিখতে বলছে, প্যাসেজের আলোকে তো লিখবা। প্যাসেজের মতো প্যাসেজ থেকে নেওয়ার দরকার নাই, প্যাসেজের আলোকেই তুমি, যেহেতু প্যাসেজটা যেই বিষয় নিয়ে ফোকাস করছে সেটাই তোমার সেন্টার, এটাকে সেন্টার করে লিখবা। কিছুটা মাথা থেকে লিখবা, মানে কিছু বাক্য কমন প্যাটার্ন যেন মাথায় থাকে, আর নইলে লেখা স্লো হবে। খুবই অল্প অল্প লিখতে পারবা, ভুল টুল লেখার সম্ভাবনা থাকে। কিছু বাক্য প্যাসেজ থেকে কিছু নিবা, মেমোরি থেকে কিছু নিবা, আর কিছু ফ্রি হ্যান্ড রাইটিং। 3 রিসোর্সেস, তিনটা বিষয় কাজে লাগাইবা সমন্বিত ভাবে। কোনো বাক্য প্যাসেজ থেকে রিসাইজ রিশেপ করে নিতে পারো। সেকেন্ড, দ্বিতীয়ত বা থিমেটিক কোশ্চেন থেকেও তুমি চাইলে রিসাইজ করে কোনো বাক্য নেওয়া যায়। আমি দেখছি একেবারেই অনেক বাক্য নেওয়া যায়, কিন্তু অবিকল লিখবা না কোনো অবস্থাতেই, কোনো মতে অবিকল লেখা যাবে না। এই কথাটা আমি থিমেটিক কোশ্চেনের ক্লাসে বলবো। আগামী ক্লাস অবশ্যই থিমেটিক কোশ্চেন, শুক্রবারে আমি থিমেটিক কোশ্চেন পড়াবো, কেউই মিস করো না। তাহলে থিমেটিক কোশ্চেনের কিছু অংশ আমরা কি নেবো না বলো, সরি লেটার টু এডিটর কিছু অংশ আমরা কি বললাম প্যাসেজ থেকে নেব, প্যাসেজ থিমেটিক কোশ্চেন গুলার অ্যানালাইসিস করে লিখবো। সেকেন্ড, কিছু অংশ কি ওই মুখস্থ মেমোরাইজিং সেন্টেন্স, কিছু বাক্যের প্যাটার্ন যেন মনে থাকে। আর থার্ড হইলো কিছু অংশ বানায় লিখবো। আচ্ছা, এখন টাইম কত মিনিট বলো তো, আমরা কত মিনিট টাইম দিছিলাম? এটার জন্য কত মিনিট সময়? স্যার 25 মিনিট ছিল মনে হয়। নো, 25 মিনিট না। আরেকজন বলো। স্যার লেটার টু এডিটরের জন্য স্যার 20 মিনিট ছিল, 20 আর মিনিট। সামারির জন্য 20 মিনিট। 20 মিনিটস। এই টাইম ফ্রেমটা যারা দশম ব্যাচে আছো, আমার প্রথম দিকের কয়েকটা ভিডিও নাজুল ভাই গ্রুপে আর কথা ছিল, আনুল নাজুল ভাইরে বললো, আমি যেহেতু তোমাদেরকে বলবো, কিন্তু তোমরা একটা কাজ করে নিও, ওই ওই ভিডিওগুলো একটু দেখে নিও। প্রথমে আমি সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করছিলাম। আচ্ছা, তো এইখানে কি লিখবে এটা স্যার বলে দিচ্ছেন, এগুলো আমার বিষয় না। তো একটা যেমন ধরো থিমেটিক কোশ্চেন গুলো আমরা কোন কোন বিষয় নিয়ে আসছে, যেমন ধরো 36তমতে কি আসছিল একটু বলবা? কারোর কাছে গাইড বই থাকলে একটু হেল্প করো, কারোর কাছে বই আছে কিনা একটু খোলো। প্রত্যেকের কাছে, যাদের কাছে আছে তারাই খোলো, আমি তোমার বুঝাই। কারোর কাছে আছে নাকি প্রশ্নগুলা? আহ 35 থেকে 44 পর্যন্ত, স্যার তাতে খোলো। 35 থেকে 44 পর্যন্ত প্রশ্নগুলা খোলো। আমি তোমার বুঝাই যে কিভাবে তুমি হাউ টু ডেভেলপ অ্যান আইডিয়া অন কন্টেম্পোরারি ইস্যু, কিভাবে তুমি আইডিয়াটা ডেভেলপ করবা। জি স্যার 35 বের করছি স্যার। আছে তো 36 আছে, 35 সবগুলো আছে। সবগুলো বের করো, 35 থেকে বের করো। পাখি, তুমি তো বুঝছো লেটার টু এডিটর থেকে সব প্যাসেজ থেকে নিতে হবে, এটা আমি পাখি, তুমি কি বুঝছো? পাখি প্রশ্ন জি করছো? স্যার, বুঝতে পেরেছি। তাহলে বলো 35-এর টপিকটা কি ছিল? স্যার বঙ্গবন্ধু 1। বঙ্গবন্ধু স্যাটেলাইট। হ্যাঁ, ওইটাই স্যার। আঙ্গুল নোট করো। বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রশ্নটা কি ছিল পুরাটা বলো। Sir, write a letter to the editor of the newspaper in which the passage appeared as a feature responding to the news on Bangabandhu 1. রেসপন্ড কিভাবে করবা স্যার কিন্তু এটা লিখে দিয়েছেন বিস্তারিত, এই বিষয় নিয়ে আমি কথা বলবো না। হ্যাঁ, ফিচার কিভাবে লিখবা, কিভাবে লিখবা, স্যার এটা বিস্তারিত বলে দিয়েছেন। বঙ্গবন্ধুর আরেকবার বলো প্রশ্নটা কি ছিল? Sir, write a letter to the editor of the newspaper in which the passage appeared as a feature responding to the news on Bangabandhu 1. বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধু 1 মানে হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট আর কি। হ্যাঁ, বঙ্গবন্ধু, হ্যাঁ ওই ফিচারটা, ওইটার উপরে ফিচার লিখতে বলো, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে। তারপরে বলো 6 পরে 2 নম্বরে বলো 36 এটা বলো। 36 স্যার। এখানে বলছে the growing importance of tolerance in our social and national life.
গ্রোয়িং ইম্পর্টেন্স অফ টলারেন্স, নোট করে ফেলো, আমি বলতেছি, দেখবা যে কমন সেন্টেন্স গুলো বের করতেছি। ইম্পর্টেন্স অফ টলারেন্স, মূল পয়েন্ট হলো টলারেন্স নিয়ে কথা বলা। হ্যাঁ, তারপরে 3 নম্বরে 37-এ বলো। রেশনাল থিঙ্কিং। The role and importance of tannery in making ট্যানারি, hides and this tannery, sir. ট্যানারি ইন্ডাস্ট্রি, ধরো ট্যানারি নিয়ে। হ্যাঁ, 38-এ রেশনাল থিঙ্কিং নাকি? জি স্যার, rational thinking. পুরো লাইনটা বলো। The growing importance of rational thinking in our গ্রোয়িং social ইম্পর্টেন্স, হ্যাঁ and বুঝছি, national. গ্রোয়িং ইম্পর্টেন্স অফ রেশনাল থিঙ্কিং, যৌক্তিক চিন্তন। তারপরে 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 স্যার আরে the gruesome aspects of child labor and the urgency test of it. 40 হলো চাইল্ড লেবার নাকি? এটা 40। হ্যাঁ জি স্যার। চাইল্ড লেবার, হ্যাঁ চাইল্ড লেবার, হ্যাঁ চাইল্ড লেবার নিয়ে প্রশ্নটা ছিল, গ্রুসাম অ্যাসপেক্ট অফ চাইল্ড লেবার, তাই না? জি স্যার। 6 নম্বরে ক্লাইমেট জাতীয় কিছু নাকি নেই? ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস রেমেডিস। হ্যাঁ, পুরো লাইনটা বলো, মানে কি জানি, the over exploitation. ওভার এক্সপ্লয়েটিং, নট ক্লাইমেট, হ্যাঁ ওভার এক্সপ্লয়েটিং কিনা পুরো। এর আগে ওভার এক্সপ্লয়েটিং কি ছিল না, এর আগের প্রশ্নটা কি? the over exploitation of the earth. হ্যাঁ, ওভার এক্সপ্লয়েটেশন অন আর্থ। হ্যাঁ হ্যাঁ, তারপরে স্যার suggesting measures to be taken to effectively deal with the next pandemic. আচ্ছা, নেক্সট প্যান্ডামিক, ধরো ইফেক্টিভ প্যান্ডামিক নিয়ে বললাম, প্যান্ডামিক ওই যে কোভিড-19 ছিল আর কি। হ্যাঁ, ওখানে কোভিড-19 এর মতো পরবর্তীতে ইয়াইলে কিভাবে ডিল করবা, প্যান্ডামিক। হ্যাঁ, মানে preparing for the next pandemic. তারপরে আর The best way to deal with the digital world. আর লাস্ট হলো ডিজিটাল কি ডিটক্স ছিল না, ডিজিটাল world for learning. আরেকবার বলো, বুঝছো আমাদের ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ বলো। The best way to deal with the digital world for learning. হ্যাঁ আচ্ছা, লাস্টে কি বললাম? হ্যাঁ, Digital world for learning. ওয়ার্ল্ড ফর লার্নিং। আচ্ছা, একটা কথা তোমার বলে রাখি, কখনোই তুমি কল্পনা করতে পারবে না যে আসলে কি পরীক্ষা আসতে যাচ্ছে, তুমি একেবারে টোটাল আননোন বিষয়ের উপরে লিখবা। সেজন্য কিছু কমন বাক্য যদি আমাদের মাথায় থাকে তাহলে অনেক সুবিধা। মিউট করে ফেলো, কেউ যদি আনমিউট করে থাকো, এটা ওরা সবাই ডিস্টার্ব হচ্ছে, প্লিজ বি কেয়ারফুল। আচ্ছা, একটু ওয়েটিং রুমে নিয়ে নেই একজনকে, 2-1 কারণে বেশি ঝামেলাটা হয়। আচ্ছা, যেমন ধরো সামনে আমি যে রচনাটা পড়াবো, সামনে তোমাদেরকে যে এসের ক্লাসে পড়াবো, এসের ক্লাসে, হ্যাঁ ওইখানে দেখো যে আমি অনেকগুলো রিকমেন্ডেশনের কথা বলছি, যে এই সুপারিশমালা কমন কতগুলো রিকমেন্ডেশনের কথা বলছিলাম। হ্যাঁ, এই রিকমেন্ডেশন ধরো খুব ভাইটাল, এই রিকমেন্ডেশন গুলা ধরো কি কি সুপারিশ নেওয়া যেতে পারে। এই ধরো লেটার টু এডিটর যে একটা বলছিলাম না, যে কোভিড প্যান্ডামিক নিয়ে বা নেক্সট প্যান্ডামিকের জন্য কি কি পরামর্শ নেওয়া যেতে পারে, এটা আমি এই ধরনের কথা রচনায় বলে দিছিলাম। এই যেমন ধরো রিফর্ম অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যানেল, প্রশাসনিক সংস্কার প্রয়োজন, এক্সাম্পলারি পানিশমেন্ট, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, জনগণের স্বাস্থ্য সচেতনতা জাগিয়ে তুলতে হবে, এভাবে অনেকগুলা ফেস টু ফেস টক, রুল অফ ল, অনেকগুলা। দেখো তুমি 27টা ব্যাখ্যা সহ, তারপরে হইলো তোমার 45টা ব্যাখ্যা ছাড়া, তোমার প্রায় কত 70টা 72টার মতো তোমার পরামর্শ দিয়েছিলাম, মানে এই কি কি কাজ করলে আমরা উত্তরণ ঘটাইতে পারি। তো নেক্সট প্যান্ডামিকের জন্য যে লেটার টু এডিটর যেটা আছে না, এটা রচনার মধ্যে দেখবো যে এই রচনার যে মুখস্থ করার বাক্যগুলো দেবো, আর এখন যেগুলো দিচ্ছি তুমি চাইলে একটু সমন্বয় করে নিজের মতো করে
20-25টা বাক্য একটু ডিজাইন করে নিও। ওকে, তো আচ্ছা ধরো আমরা হাউ টু ডেভেলপ অ্যান আইডিয়া অন, হ্যাঁ বলো। স্যার রচনার মধ্যে কি আমরা মানচিত্র বিশেষ করে ওয়ার্ল্ড ম্যাপ বাংলাদেশের ম্যাপ কি ইউজ করা যাবে স্যার এগুলো? এটা আমার জিজ্ঞেস করো, এটা ক্লাসের মধ্যে বলবো। রচনা নিয়ে ব্যাপক কথা আছে, লেটার টু এডিটরের দরকার নেই। হ্যাঁ ওকে স্যার এটা রচনার ক্লাসে হবে স্যার এগুলো। আচ্ছা ঠিক আছে, যাও এবার। ওকে হ্যাঁ যাও, দাঁড়াও একটু বিদায় করে দাও তোমার। খুব কিউট লাগছে স্যার। তোমার হ্যাটটা অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, রেজাল্টটাও ভালো করবা। হ্যাঁ তুমি যাও এখন, ঠিক আছে ওকে। হ্যাঁ কিছুই তো শুনতেছে না, সব স্যারের কানেই যাচ্ছে। হ্যাঁ না না শুনছে, আল্লাহ হাফেজ, ঠিক আছে। আচ্ছা তারপরে হলো শোনো, আমি বলে রাখি ওদের ক্ষেত্রে আমি আবার, ওরা যা করতে দেয় মোটামুটি করতে চাই। বাচ্চাদের ক্ষেত্রে খুব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন নামাজ পড়তেন তখন কিন্তু নামাজের সিজদা প্রলম্বিত করতেন কখনো কখনো। বলো কেন, কে বলতে পারবা? আর ওনার দুই নাতি এসে ওনার ঘাড়ের উপর উঠতো স্যার। এবং তারা যেন কষ্ট না পায়। তুমি চিন্তা করে দেখো মানে কতটুকু হিউম্যানি, মানে মানবতা, বা কিভাবে আনবিলিভেবল, তাই না? বাচ্চাদের ব্যাপারে খুব সফট কর্নার প্রদর্শন করা কিন্তু নৈতিক তো দায়িত্ব, সাথে থিওলজিক্যাল। আচ্ছা এবার আসো, যেমন ধরো আমি ইউএসএ তে দেখলাম বাচ্চাদের স্কুল যাচ্ছে, স্কুলের গাড়ি বাস যাচ্ছে। এবার প্রেসিডেন্ট হইলো কিন্তু যদি স্টপ বলে, এই আমেরিকাতে আর কারোর সাধ্যি নাই যে সে গাড়ি চালাবে। শুধু মানে গাড়ির সামনে যদি কখনো স্টপ লেখা থাকে বাচ্চাদের, মানে ওরা ফার্স্ট প্রায়োরিটি থাকে। এবং আচ্ছা ফার্স্ট স্টুডেন্ট লেখা। আচ্ছা তোমার তো এবার বলো। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, এই এই আইডিয়া গুলোকে যদি আমি ডেভেলপ করি, একটা বিষয়কে যদি আমি ডেভেলপ করি, কোন কোন পয়েন্ট আনতে পারি তোমরা আমারে বলো। এই ধরো আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট, গ্রোয়িং ইম্পর্টেন্স, টেনারি, রেশনাল থিঙ্কিং, চাইল্ড লেবার, ওভার এক্সপ্লয়টেশন, প্যান্ডামিক, ডিজিটাল ওয়ার্ল্ড, কোন কোন পয়েন্ট নিয়ে আলোচনা করা যেতে পারে? ধরো আমি কয়েকটা পয়েন্টের নাম বলি। যেমন ধরো একটা ভূমিকা তো লেখা যেতে পারে, তাই না? প্রিফেস, ভূমিকা লেখা যায় কিনা লিখো। যেমন ধরো কমন পয়েন্টস, প্রেফেস লেখা যায় কিনা? জি স্যার, কিছু কমন ওয়ার্ড লিখে যাবে। কিছু কমন। আচ্ছা সেকেন্ড হলো তুমি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে কি? ফিরে দেখা বা মানে প্রেক্ষাপট। প্রেক্ষাপট স্যার, কোথা থেকে কি হয়েছে। তারপরে ইম্প্যাক্ট লেখা যায় কিনা, ইম্প্যাক্ট, ইফেক্ট, এটার প্রভাবটা নিয়ে আলোচনা করা যায়। জি স্যার, প্রভাব, এরপর হচ্ছে কি সলিউশন। না তার প্রভাব। তারপরে তুমি কারণ মানে কজ এন্ড ব্যারিয়ার, কজ এন্ড ব্যারিয়ার আলোচনা করা যায় কিনা, বা চ্যালেঞ্জ, কজ এন্ড চ্যালেঞ্জ, কারণ বা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ গুলো কি? প্রত্যেকটার পিছনে কিন্তু চ্যালেঞ্জ আছে, লেখা রাখো ব্যারিয়ার। হ্যাঁ তাহলে প্রথমে প্রিফেস বললাম, ব্যাকগ্রাউন্ড বললাম, ইম্প্যাক্ট বললাম, কজ এন্ড ব্যারিয়ার, চ্যালেঞ্জ আর কি, যেগুলো কিছু কারণ বা প্রতিবন্ধকতা আছে এর পিছনে। সলিউশন একটা কথা পয়েন্ট আনা যায় না? জি স্যার, আনা যায়। 2-3টা সলিউশন মিনিমাম দিতে বলছে স্যার, বলছিলেন। আর হলো কনক্লুডিং, কনক্লুডিং সেন্টেন্স, একটা সমাপনী, তাই কিনা? ডান। হ্যাঁ কয়টা পয়েন্ট লিখছো বলো একটু আমারে। 6টা। 7টা স্যার। আচ্ছা ওকে, বলো তো কি কি লিখছো। The preface, background, impact, cause and barrier, solution, concluding.
ওকে, তো চলো কয়েকটা কমন টপিক, কয়েকটা কমন বাক্য আমি তোমাদের ইয়ে করি। হ্যাঁ, তুমি নিজের মতো করে সাজিয়ে নিও। প্রথমে ওই কি লিখবা এগুলো সব আর ব্যাখ্যা করে দিচ্ছি না, এখানে আমি আলোচনা করবো না। আচ্ছা, তাহলে ধরো আমি বলি মোস্ট কমন কয়েকটা বাক্য বলি। আমি আরো বাক্য সাজাচ্ছি। হ্যাঁ, বাক্যগুলো চিন্তা করে করে লিখতেছি। একটু পরে আমার হেল্প করো, তাহলে আমি চিন্তা করে দেখবো যে মিললি কিনা। এই বড় কে পড়বা? জি স্যার। In the midst of today's rapidly evolving landscape, the topic has emerged as a pivotal point of discussion. দি টপিক মানে হলো যে কি বলতে পারো, গ্রোয়িং ইম্পর্টেন্স অফ টলারেন্স। হ্যাঁ, বা রেশনাল থিংকিং, মানে যে টপিকটা আমাদেরকে বলে দেওয়া হবে ওটা ওখানে লিখতে হবে। ডিজিটাল ওয়ার্ল্ড ফর, হ্যাঁ মিউট কর না। তোমার কেন যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে কার কারণে? ওকে, তাহলে তুমি বলছো আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং হ্যাজ ইমার্জ এজ এ পিভটাল পয়েন্ট অফ ডিসকাশন। মিলে না? ভালোই। আমি চাচ্ছি যে এই লাইনটা মনে রাখবা যে তুমি তো লাইন পারবাই, এই 5-7টা বাক্য এরকম মানে একটা মাথায় গাইথা যাইবা। হ্যাঁ, যেন তুমি আসলে মানে চিন্তা করা ছাড়াই লিখে ফেলতে পারো। হ্যাঁ, কিছু বিষয় চিন্তা করে লিখবা, কিছু বিষয় দ্রুত বানাই লিখবা। যেন দ্রুত বানাই, সরি মানে দ্রুত মুখস্থ লিখবা। কেন? যেন আমার লেন্থটাও বাড়ে। হ্যাঁ, ভুল হওয়ার সুযোগও যেন কম থাকে। এটা একটা ভালো বাক্য, আমি ইয়া করে দেবো। হ্যাঁ, এটা কি এটা আমি আরো বাক্য বাড়াচ্ছি এই প্যাসেজে। তাহলে ওকে, হ্যাঁ তারপরের লাইনটা পড়ো। Yes, sir. As we navigate the complexities of the modern world, the topic has garnered significant attention due to its potential to shape our society, or culture, or politics, etc. ঠিক আছে, এগুলা ধরো মোটামুটি কোনগুলো দিতে পারো, ইতিবাচক সেগুলো দিতে পারো। হ্যাঁ, যেমন রেশনাল থিঙ্কিং, তারপরে কি বলো টলারেন্স, এজ এ ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং, তাই না? ওকে, পজিটিভ গুলাতে দিতে পারো, পজিটিভ দিকগুলোতে লেগে। এটা মনে হয় প্রথমটাতে লেখা রেখে অল টপিক যে কোনো। ও আচ্ছা দাঁড়াও 30 সেকেন্ড, আমি একটু কথা বলার আগে বলে রাখি, আমি যে তোমার 7টা টপিক নিয়ে কথা বলছিলাম, এটা হলো প্রিফেস। PREFAC, এইটা হলো প্রেফিস, এখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আমি শীটটা দিয়ে দিলে তোমরা পরে মিলে নিও, এখন দেখো লেখার দরকার নেই। পরে শীটটা ডাউনলোড করে অথবা প্রিন্ট করে নিজের মতো করে তুমি বাক্যগুলা কোনটা নিবা, কোনটা নিবা না, এটা তোমার চয়েস। যেটা ভালো লাগে নিবা, নইলে বাদ দিবা, নইলে সংযোজন বিয়োজন করবা, এই আর কি। তারপরে 2 নম্বর আমি একটু পয়েন্ট, আমি যে 7টা পয়েন্ট আলোচনা করবো দেখাচ্ছি। এটা 2 নম্বর হলো যে এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, রুম চিহ্ন দেওয়া আছে, এটার নাম হলো ব্যাকগ্রাউন্ড। মানে এটা কোন জায়গা থেকে উদয় হয়েছে। হ্যাঁ, ডিজিটাল ওয়ার্ল্ড কোথা থেকে আসছে, যে বা ধরো প্যান্ডামিকে শুরু কবে। তারপরে 3 নম্বরে হলো প্রভাবটা কোথায়। হ্যাঁ, এটা নিশ্চয়ই এমন কোনো জায়গা নাই, জিনিস নাই যেটার কোনো প্রভাব নাই, অবশ্যই এটার প্রভাব আছে। 4 নম্বরের পিছনে নিশ্চয়ই কিছু কারণ প্রতিবন্ধকতা বা ব্যারিয়ার আছে। 5 নম্বরে হলো আর কি সমাধানটা কি করবা। হ্যাঁ, সমাধানের জন্য কিছু কমন বাক্য আমি তৈরি করে দিছি। আর লাস্টে হলো একটা সমাপনী বক্তব্য। ওকে, এই 7টা পয়েন্ট আলোচনা করতেছি তোমাদের। 7টা পয়েন্টে কি কি বাক্য আনা যায় অ্যাজ ইউ উইশ। ওকে, কোথায়? আচ্ছা, এরপরে এই বাক্যটা বলো তো। বাংলাদেশ, কে পড়বা? একদম ভালো নেটওয়ার্ক, কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড নাই।
জি স্যার। মুজিবুর রহমান, Bangladesh, বলো। Bangladesh, which was once termed by cynics a bottomless basket, has now become a basket full of wonders. Bangladesh is likely to be the biggest mover in the global gross domestic product rankings in আচ্ছা, ওইটা বাদ 2030. দাও, একটু পর্যন্ত মনে রেখেছো। এটাই মানে যত পজিটিভ বিষয় আছে। বাংলাদেশ, which was once termed by cynics a bottomless basket, has now become a basket full of wonders. যে বাংলাদেশকে একটা সময় হতাশাবাদীরা কি বলতো বলো? তলাবিহীন জুড়ি। সে বাংলাদেশ এখন কিসে বিস্ময়ে ভরপুর ঝুড়িতে রূপান্তরিত হয়েছে। বিস্ময়ে ভরপুর ঝুড়ি, ধরো এখানে কোনটা, ধরো তুমি কোথায় দিতে পারো, এটা বঙ্গবন্ধু স্যাটেলাইটে দিতে পারো। ইতিবাচক যত বিষয় আছে লেখা রেখো, ইতিবাচক পজিটিভ যত বিষয় আছে, ইতিবাচক যত বিষয় আছে সবগুলাতে তুমি চাইলে এই বাক্যগুলো ব্যবহার করতে পারো। ট্যানার ইন্ডাস্ট্রি, ঠিক আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, যত পজিটিভ আছে, পজিটিভ দিক আছে। ধরো এবার মানে সরকারের সাফল্য কথা, নির্বাচনের আগের বছর তো, নির্বাচনের বছর তো একটু পজিটিভ দিক দিল আর কি। ধরো অবশ্যই পজিটিভ দিক দেওয়ার কথা, তুমি অবশ্যই বাক্যটা সুন্দর করে ইয়ে করবো, এই বাক্যটা দিয়ে শুরু করবো। হ্যাঁ, তারপরে পরের লাইন, Bangladesh is likely to be the biggest mover in the global gross domestic product. এটা বলো, হ্যাঁ এটা। Yes, sir. The word or issue development has become a blazing topic in the milieu of scholars, intelligentsias, academics, and civil society. In Bangladesh, অল লেখা রেখো যে কোনো টপিকে, মানে এই বিষয়টা, এটা এমন কোনো টপিক নেই যেখানে তুমি লিখতে পারবো না, লেখা রেখো অল, ALL অল। হ্যাঁ, পরেরটা, an enormous amount of ink has been spilled over the issue of dash. ছাপার হরফে প্রচুর পরিমাণে কালি ব্যয় করা হয়েছে, এই বিষয়টা নিয়ে। কোন বিষয় বলো? ছাপার হরফে প্রচুর পরিমাণে কালি ব্যয় করা হয়েছে, এই বিষয়টা নিয়ে কোন বিষয়? বেশি আলোচিত হয় স্যার, সেটা মোস্ট টক অ্যাবাউট ইস্যুস, মানে একবারে যেই বিষয়টা আসছে সেটা নিয়েই, কিন্তু ডিজিটাল এমন কোনো বাক্য নাই যেটা দিয়ে তুমি ধরো, এই যে হঠাৎ করে তুমি ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং আসছে, তুমি ইয়েটা শুরু করে দিলে, কি লিখলে, an enormous amount of ink has been spilled over the issue। সুন্দর বাক্য, কিন্তু একদম পুরো ভুল বাক্য লেখাচ্ছে, এই ধরনের বাক্য লেখা 100 গুণ বলো। ওকে, তারপরে তারপরে কি, located at the crossroads of SAARC ASEAN BIMSTEC। এটার পাশে লেখা রেখো অল, তোমরা একটু হিন্টস দিয়ে রাখো, পরে মিলাইও আর কি। অল মানে কি, যে কোনো বিষয় লেখা যাচ্ছে, সব টপিকে লিখে যাবে, পজিটিভ হোক আর নেগেটিভ হয়, এমন কোন বাক্য মিলিয়ে দিতে পারবা যেটা এই বাক্যটা দিয়ে মিলে না, an enormous amount of ink, তাই না? সব টপিকে লেখা যাবে। আচ্ছা, এবার আসো, ওকে, এটা এই লাইনটা পড়ে দেখো, লোকেটেড এট দ্য ক্রসরোডস অফ সার্ক, মিউট করে ফেলো, ASEAN plus 3 BIMSTEC and the Indian Ocean, Bangladesh has the potential to emerge as a regional economic and lucrative hub। লেখা রেখো উন্নয়ন অর্থনীতি নিয়ে মিললে লিখতে পারো, পাশে লেখা রেখো উন্নয়ন অর্থনীতি। এটার পাশে এই লাইনটা তুমি উন্নয়ন অর্থনীতি নিয়ে যদি কোনো প্যাসেজ আসে তাহলে সেটা লিখতে পারো। ঠিক এর ইমিডিয়েট নিচের বাক্যটা তুমি একটু মার্ক করে রেখো, এই বাক্যটা হলো eradicating extreme poverty and middle income country, মধ্যম আয়ের দেশ এবং দারিদ্র্য বিমোচন, এগুলা এখনো সম্ভাবনাময় টপিক, এই জন্য আমি আলাদা করে বাক্য তৈরি করে রেখেছি।
ইরেডিকেটিং এক্সট্রিম পভার্টি এবং দারিদ্র্য বিমোচন, সরি, তোমার মধ্যমায়ের দেশ নিয়ে যদি কোনো প্যাসেজ আসে, তাহলে তুমি এই ধরনের, দ্য গভর্নমেন্ট and the people of Bangladesh have their eyes fixed on the horizon, working hard to realize the twin dreams of eradicating extreme poverty and achieving middle income status. একেবারে যদি বলে যে বাংলাদেশের এই মুহূর্তে অনেকগুলো তো গোল আছে, এর মধ্যে সবচেয়ে প্রধান দুইটা কোনটা? দুইটা হইলো, একটা হলো মধ্যমায়ের দেশে পৌঁছা, আর একটা হলো চরম দারিদ্র্য দূর করা। তারপরে যদি বাংলাদেশ থেকে অর্থকরী বিষয়, যেমন ধরো কি পাট, চা, চামড়া, চিংড়ি, এরকম বিষয় আছে না, এই ধরনের অর্থকরী বিষয় যদি আসে, দিস সেন্টেন্স ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। ক্লায়েন্ট একটু পড়ে শোনাও। Yes, sir. The ready-made garments industry or remittance acts as the one of the spines of our economy and as a catalyst for the development of our country. বুঝছো কিনা বিষয়টা? জি স্যার। ধরো চা, চামড়া, মানে আমি ওই যে মানে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিয়ে কি বুঝাইছি তো বুঝছো, রেমিটেন্স দিয়ে কি বুঝাইছি বুঝছো তো, মানে ওই টপিক। ওকে, হ্যাঁ। তারপরে সকল নেগেটিভ যত নেগেটিভ আছে, যেমন এই লাইনটা পড়ো। The horrible social aspect or natural disaster that holds prominent talk in different dailies and TV channels and makes the country most worried is টপিকটা স্যার। মানে কি? দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম আকর্ষণ করেছে, এবং আর কি করছে বলো? দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম আকর্ষণ করেছে, দৈনিক টেলিভিশন চ্যানেলগুলোতে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে যে সামাজিক এবং অথবা প্রাকৃতিক দুর্যোগ বা সমস্যাটা নিয়ে, আর যেটি আমাদেরকে রীতিমতো প্রতিনিয়ত উদ্বিগ্নগ্রস্ত করে তুলছে, সেই টপিকের নাম কি? প্যান্ডামিক, তাই না? এরপরে নেগেটিভ গুলো দিয়ে দেব। চাইল্ড লেবার, এক্সপ্লয়টেশন অন আর্থ। তুমি দেখো না এক্সপ্লয়টেশন অন আর্থ নিয়ে যেটা আসছে না, তুমি মিলাও না। The horrible social aspect or natural exploitation হলে the horrible natural disaster that holds prominent talk in different dailies and television channels and makes the country most worried is কি বলো? ওভার এক্সপ্লয়টেশন অন আর্থ। তুমি কি বুঝাইতে পারছি? অথবা নেতিবাচক আসলে এই বাক্যটাও কিন্তু লিখতে পারো চাইলে। ধরো আর একেবারে কমন সাদামাটা বাক্য হইলে যে বার্নিং এন্ড ওয়াইডলি স্পোকেন ইস্যু অফ রিসেন্ট ইয়ার্স ইন বোথ নেশন, এই বাক্যটা চাইল্ড লেবার, ড্রাগ এডিকশন, ওভার এক্সপ্লয়টেশন, প্যান্ডামিক বা কোভিড-19, ডেঙ্গু, এই যে এখন ডেঙ্গু নিয়ে পুরো বাংলাদেশ কাঁপতেছে, এই ধরনের যতগুলো আছে, ইজ আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বিগেস্ট এন্ড ডিপ-সিটেড সোশ্যাল বা ন্যাচারাল ক্রাইসিস কনফ্রন্টিং সোসাইটি ইন 21st সেঞ্চুরি। ধরো ড্রাগ এডিকশন আসলো, একবিংশ শতাব্দীর মুখোমুখি যেই সংঘাত, যেই প্রবলেমটা দাঁড়াই আছে, এটার নাম ড্রাগ এডিকশন। হয়তো পৃথিবী থাকবে, নইলে ড্রাগ থাকবে, দুইটা একসাথে থাকতে পারে না। এই মাদকের ছোঁয়া, মাদক থাকবে নইলে সভ্যতা থাকবে, দুইটা একসাথে থাকতে পারে না। এরকম ধরনের চয়েস ইজ ইউরস। তুমি চিন্তা করে নেবা, আমার কথা শুনো, তুমি এটা নোট তৈরি করবা আজকে, নোটটার মধ্যে লেখা থাকবে, ধরো প্রথম বাক্যটা তুমি এটা নিয়ে শুরু করলা যে আমি বিপদে পড়ি, হ্যাঁ বুঝছি না, মানে যাই করি আমি প্রথম বাক্যটা এটা লিখবো। তুমি 2-3টা বাক্য মানে দিয়ে সাজায় রেখো, একদম মুখস্থ করে ফেলবা। যদি বাই চান্স মানে প্রথম বাক্য বানাইতে তোমার অনেক সময় লাগে, তখন তুমি কি করবা বলো, মানে এটা দিয়ে শুরু করে দিবা। ধরো ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং, এই বিষয়টা নিয়ে ধরো তুমি প্রথম বাক্যটা বানাইতে পারছো না, সময় চলে যাচ্ছে। An enormous amount of ink has been spilled over the issue of ওই যে এটা তুমি শুরু করে দিছো, 3-4 লাইন লিখছো, দেখবো যে আল্লাহর রহমতে মানে কলম থামবে না। শুরু করাটা একটা ভাইটাল বিষয়।
তো জি স্যার। এক লাইন 2 লাইন চিন্তা করে লিখবা, ঠিক আছে কিনা? তুমি বলবা যে তুমি যদি বলার পরে তুমি যদি ওই কথাটা বইলা ধরো তোমার মানে একেবারে ধরো স্টপ, তুমি লিখতে পারতেছো না, বা মানে কনটেক্সটটা মানে তুমি আইডিয়াটা ডেভেলপ করতে পারতেছো না, তুমি এই কথাটা বইলা যদি তারপরে এটা বলো যে তোমার বাংলাদেশ which was once termed by cynics a bottomless basket has now become a basket full of wonders, এটা অথবা ধরো এই যে অথবা এই লাইনটা তুমি দিলে in the midst of today's rapidly evolving landscape, হ্যাঁ এই যে মানে এই যে ডিজিটাল ওয়ার্ল্ড ফর has as a pivotal point of discussion, obviously তুমি আরো 17 দিয়ে করলো, অলরেডি তুমি শুরু করে ফেলছো একবার টোটালি আননোন একটা ইয়াতে। আর এই টপিক গুলো এমন এই বাক্যগুলো এমন যে তুমি ঘুরে ফিরে এদিক ওদিক করে তুমি সামনে পেছনে রচনার বাক্য এখানে, এখানের বাক্য ওইখানে, মানে মোট কথা হলো তোমার মেমোরি থেকে কিছু কাজে লাগাইছো আর কি। তাতে কি হলো, অলরেডি তোমার লেন্থ বাড়লো, এরপরে আবার একটু চিন্তা করে তুমি 1-2টা বাক্য লিখো। যেমন আমি দেখাচ্ছি কোন জায়গায় তুমি চিন্তা করে বাক্য লিখবা। আচ্ছা যাক, এটা প্রথম লাইন নিয়ে বলছি আর কি আমি। এরপরে তুমি বলতে পারো যে ইট হ্যাজ বিকাম এ গ্রেট পেরিল অথবা হোপ টু অল লিভিং বিং অন আর্থ, এটা হয়তো আমাদের আশা বা দুর্ভাবনার কারণ। ইতিবাচক হলে হোপ, নেতিবাচক হলে পেরিল লিখলা। ইট হ্যাজ বিকাম এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন অথবা প্রসপেক্ট টু দ্য রিসার্চার, পলিসি প্ল্যানার্স, ডিপ্লোমেটস, সিভিল সোসাইটি, ওনাদের কাছে এটা। ডিজিটাল লার্নিং তো অবশ্যই কি বলো, ডিজিটাল লার্নিং কি ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং কি কনসার্ন না প্রসপেক্ট? স্যার প্রসপেক্ট। it has become, it has been by it will be, it has been, it is by it has been by it will be a great threat অথবা চান্স ফর মোস্ট অফ দ্য ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ। বলো গতবার যেটা আসছিল এটা কি থ্রেট নাকি চান্স? এটা চান্স স্যার। এটা চান্স স্যার, ইট উইল বি এ গ্রেট চান্স ফর। হ্যাঁ মানে স্যার ইট ইজ থ্রেট ফর। এটা পজিটিভ হলে চান্স দিব আর নেগেটিভ হলে থ্রেট দিব। নেগেটিভ হলে চান্স, অবস্থা অনুযায়ী আর কি। হ্যাঁ, আর যদি পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে as well as chance দুইটাই দিয়ে দিব। both threat and chance। কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং তো নেগেটিভ না, মানে নেগেটিভটা আলোচনা করার দরকার নাই, এখানে পজিটিভই আনবো। হ্যাঁ বুঝছো না? এই যে ধরো মানে কোভিড এর সবচেয়ে বড় আবিষ্কার কি বলো? কোভিড এর সবচেয়ে বড় সুফলটা কি? ভ্যাকসিন। সবাই সচেতন হয়েছে। আমার কাছে তোমাদেরকে মনে হয় মানে এই যে ধরো আমি বিষয়টা আমি একেবারে ধরো মানে আমি মনে হয় একটা মানে আমি হারাই যেতাম নিজের মধ্যে। এই যে আমরা প্রায় অনভিজ্ঞ বললেই চলে স্যার অনলাইনে, মানে কোভিড আসার পর আমরা এটা পরিচিত লাভ করেছি। আগে জুম বললে, আগে আমরা এই যে জুমে ক্লাস করতেছি, আগে জুম বললে কি বুঝতাম? জুম কখন ব্যবহার করতে বলো তো? জুম মিটিং হলে কোনো এটা বুঝতাম। নো জুম মিটিং জীবনে শোনো নাই স্যার? বৃষ্টির বেলায় স্যার জুম বৃষ্টি করতেছে, ওর এই জুম না, ইংলিশে স্যার ওই যে ক্যামেরা বড় করে স্যার, ক্যামেরা জুম করে। এই ছাড়া বলে যে জুম করে একটু ইয়াটা করো, এছাড়া জুমের ব্যবহার করি না। এখন আমরা জুমকে কিভাবে ব্যবহার করতেছি? একটু পরে ধরো। হ্যাঁ তারপরে ওকে। হ্যাঁ দাও। তারপরে করলাম মিউট করে ফেলো। এরপরে সরি কোথায় থ্রেট অথবা চান্স ছিলেন স্যার। হ্যাঁ আচ্ছা, তারপরে হলো নাও ইট থ্রেটেন্স অথবা endorses sustainable development, democratic process, fair business process। ধরো আমি বলি, যদি বলো যে এই যে প্রত্যেকটাই কিন্তু হয়তো থ্রেট করে বা এন্ডোর্স করে, এই যেমন ধরো ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং, ডিজিটাল ওয়ার্ল্ড, হ্যাঁ, বা ডিজিটাল লার্নিং, মানে এটা হলো আইসিটি বেসড লার্নিং, কি বলো, endorses good governance, sustainable development, তাই না? ডেমোক্রেটিক প্রসেস। নিঃসন্দেহে প্যান্ডামিক বা ওভার এক্সপ্লয়টেশন বা চাইল্ড লেবার কি এন্ডোর্স করে না থ্রেট করে? কাকে থ্রেট করতেছে?
থ্রেট করতেছে কাকে? ধরো গুড গভর্নেন্স হলো গুড গভর্নেন্স, সুশাসনকে স্যার, গুড সবগুলোর সাথে গভর্নেন্স। মিলবে এমনটা না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট রেট, কোভিড-19 এর সাথে তো ডেমোক্রেটিক প্রসেসের সম্পর্ক নাই, তুমি দিবা না। এটা ফেয়ার বিজনেস প্র্যাকটিসের সম্পর্ক আছে, তাই না? It gradually demolishes বা upholds nation's potential and severely hampers অথবা nicely inspires the golden prospects, dream and aspiration of our present and upcoming generation. It upholds অথবা it will uphold, tense change করে দিও, it will uphold nation's potential. ইতিবাচক হইলে তো আমরা অবশ্যই বলতে পারি টলারেন্স। বলো টলারেন্স, তোরা আসলো টলারেন্স, আসলো রেশনাল থিঙ্কিং। এটা কি করে, ডেমোলিশ না আপহোল্ডস? এটা তো আপহোল্ড করে স্যার। Does it has obviously become an incurable social disease? এটা একটা হয়তো ব্যাধিতে রূপান্তর হইতেছে নেগেটিভ হইলে। আর পজিটিভ হইলে does it has become an excellent opportunity to translate our dream into reality? স্বপ্নকে বাস্তবে পরিণত করার একটা দারুণ সুযোগ। However, this is the মানে ফার্স্ট প্যারা। মানে তোমার আমি আবার স্পষ্ট কথা বলতে চাই, if you can write free hand, if you can write by your own words, own sentences, welcome, most welcome. আর যদি দেখতে যে লিখতে গেলে আমার সময় নষ্ট হচ্ছে, কলম ভেঙে যাচ্ছে, অথবা বানান স্পেলিং মিস্টেক এবং গ্রামাটিক্যাল ব্যাপক এরর হওয়ার সম্ভাবনা আছে, অথবা আমার সময় নাই, থিমেটিক কোশ্চেনে আমি বেশি সমস্যা করে ফেলছি, অতএব তাহলে আমি তোমার এইগুলোই লিখতে বলছি, লিখে আসো। মানে অন্তত পক্ষে প্রমাণ করবা যে আমি নির্ভুল লিখছি। মানে একটা কথা, স্যাররা খাতা দেখার সময় অনেক ক্ষেত্রেই, আর অনেক তাড়া থাকলে অনেক ক্ষেত্রেই তুমি কি লিখছো এটা অনেক সময় বোঝা অনেক কঠিন। এর চেয়ে তুমি কি কি ভুল লিখছো, কিছু বানান টানান গ্রামাটিক্যাল মিস্টেক, এগুলো চোখে পড়ে আগে বেশি, এগুলো ধরা সহজ। তো ইংলিশে যদি কেউ খাতা দেখে থাকো, দেখো যে তুমি, আমরা মূলত কেউ ইংলিশের মাস্টার এখানে আছে কিনা বলো? খাতা দেখছো ইংলিশের টুকটাক স্কুলে বন্ধু স্টুডেন্ট? থাকলে আমার একটু, আচ্ছা বলো তো, তুমি কি এই পয়েন্টটা একদম টু দা পয়েন্ট, মানে মূল বিষয়টা ফোকাস করছে এটা আগে দেখো, নাকি ভুল টুল গুলো আগে ধরো? বানান ভুল নিজেরই বলো, বানান ভুল, বাক্যের গঠন। আমি দেখি স্যার উনি মানে বিষয়টা ক্লিয়ার করতে পারছি কিনা একটু করে হলেও। গ্রামাটিক্যাল তো একটু একটু ভুল থাকতে পারে স্যার। না আমি বলে রাখি, সোশ্যাল স্টাডিজ এর সমস্যা, কিন্তু এইখানে মনে রাখো, তুমি যদি বাংলাদেশে ফেয়ার্স ইংলিশে পরীক্ষা দাও, সেখানে কিছু গ্রামাটিক্যাল মিস্টেকের নো প্রবলেম। তুমি ম্যাথমেটিক্স পরীক্ষা দিতেছো ইংলিশ ভার্সনে, কিছু গ্রামাটিক্যাল ভুল করছো, নো প্রবলেম। কিন্তু মনে রাখো, যখন ইউ আর টেস্টিং এ ল্যাঙ্গুয়েজ, যখন তুমি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছো, তাহলে ফার্স্ট কনসার্ন তোমার কি? তাহলে একটা ভালো কথা মনে করেছে, দেখি আমি আছি কিনা। এটাকে বলা হয়, আগে বুঝে নিও, এই যে এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা, আমি তোমার ক্লিয়ার করতেছি। রুব্রিক্স সম্পর্কে কারোর ধারণা আছে কিনা, না থাকলে আমি একটু শেয়ার করি। ধরো একটা বিষয়, পরীক্ষায় কোন কোন বিষয়গুলো মূল্যায়ন করা হয়? আমার 30টা সেকেন্ড সময় দাও, আমি দেখি, আমি ল্যাপটপে একটু বের করি। আমি নিজে কাজ করছি এটার উপরে, মানে এনসিটিভিতে। 1 মিনিট আমার একটা সময় দাও। একটু
পাইছি, কাজের সময় পাওয়া যায় না। ওই শেয়ার, শেয়ার তো দেনি। হ্যাঁ, করোনাকালীন সময় বাংলাদেশে অ্যাসাইনমেন্ট গুলো নেওয়া হইতো, তোমাদের কি কারোর মনে আছে? স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে জি স্যার, পরীক্ষার বদলে অ্যাসাইনমেন্ট নেওয়া হতো। অ্যাসাইনমেন্ট নেওয়া হইতো। এই যে দেখো, যেমন ধরো আমি এইগুলোতে এনসিটিভি অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্ট কন্টেন্ট রাইটিং এ আমি ছিলাম, মানে এই কন্টেন্ট রাইটিং এনসিটিভির ভবনে হয়েছিল। হ্যাঁ, এই দেখো নাম্বারিংটা কি, এটাকে বলা হয় রুব্রিক্স। রুব্রিক্স মানে হলো, এই যে দেখো, রুব্রিক্স মানে হলো নাম্বারটা আপনি কিভাবে দিবেন। যেমন ধরো একটা প্রশ্ন যদি 16 নম্বর থাকে, তাহলে আবার দেখো কি কি আছে। কন্টেন্ট হলো 4 নম্বর, মানে তুমি যে বিষয়টা ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং লিখতেছো, প্যান্ডামিক লিখতেছো, এই পয়েন্টে তুমি আছো, এটা 4 নম্বর। এরপর স্পেলিং 4 নম্বর, স্পেলিং। এরপর হলো অর্গানাইজেশন, মানে তুমি মানে একটা গল্পের আকারে লিখছো, মানে খাপ ছাড়া যেন না হয়। আর 4 নম্বর হলো ল্যাঙ্গুয়েজ একিউরেসি, এখানে 4 নম্বর। স্পেলিং, অর্গানাইজেশন, ল্যাঙ্গুয়েজ একিউরেসি, তুমি প্রত্যেকটাতে দেখো এখানে এই যে স্পেলিং, ল্যাঙ্গুয়েজ, অর্গানাইজেশন, প্রত্যেকটা দেখো। কন্টেন্টে 4 নম্বর, কন্টেন্টে 4 নম্বর, ল্যাঙ্গুয়েজ একিউরেসিতে এই যে ভোকাবুলারি, অর্গানাইজেশন, ল্যাঙ্গুয়েজ একিউরেসি। তাহলে যখন তুমি কোনো একজনের ইংলিশ টেস্ট করো, তাহলে তুমি রাইটিং এর অংশটা, তাহলে তুমি অবশ্যই আগে কি খেয়াল করবা বলো, whether he can write মানে এরর ফ্রি, মানে ভুলহীন ভাবে সে লিখতে পারছে কিনা, ও গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা, গ্রামাটিক্যালি কিনা, হ্যাঁ, একটা বাক্য নির্ভুল ভাবে লিখতে পারছো কিনা। আর নইলে ধরো আমি আবার বললাম বাংলাদেশে ইংলিশে দিছো, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরীক্ষা ইংলিশে দিছো, নো প্রবলেম, তুমি এখানে একটা মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার করলে হয়। এখানে তোমার গ্রামার চেক করা হচ্ছে না। তুমি বাংলা ব্যাকরণ পরীক্ষা দিচ্ছ, বাংলাও পরীক্ষা দিচ্ছ, সেখানে মূলত কি চেক করা হবে বলো তো? একজন বাংলা স্যার আসলে কি দেখেন? তুমি রবীন্দ্রনাথের বায়োগ্রাফি দিচ্ছ, রবীন্দ্রনাথ ব্যাকরণটা তো ঠিক আছে না, ওটা তো অবশ্যই প্রথমে দেখবেন স্যার। খেয়াল করছো কিনা ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ, নট এখানে অন্য কিছু। তুমি তো রবীন্দ্রনাথ ঠাকুরের বানান তুমি বললো যে আমি তো জানি বানান ভুল হয় না, তো রবীন্দ্রনাথে বড় অসুখে দিয়ে করছো, স্যার কেটা গ্রহণ করবে? শামসুর রহমান বানানটা লিখছো, রহমান লিখে দিছো, সমস্যা কি? শামসুর রহমান সিলি মিস্টেক, আমরা তো শামসুর রহমানে বলি। ইজ ইট শামসুর রহমান? শামসুর রহমান, হ্যাঁ, রহমান। এই যে শিমুদ্দিন বানানটা, এগুলো ধরে না, বানানগুলো ধরা হয়, তাই কিনা বলো? তো অতএব আমি কবিরা গুনাহ। হ্যাঁ, আমি তাই বললাম, আমি তোমার বাংলা দিয়ে বুঝাইলাম যে এই প্রয়োগ অপপ্রয়োগ কেন করতেছো, বাংলা মানে নির্ভুল ভাবে লেখা। তো ইংলিশটাও কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে, আমি যা লিখছি একেবারে নির্ভুল লিখছি। পয়েন্ট তো আমার মূল লক্ষ্য থাকবে, কন্টেন্ট তো থাকবেই, সাথে আমার বিশেষভাবে কনসার্ন থাকবে আমার লেখায় কোনো ভুল নাই, তাহলে ভাগ্য খুলে যাইতে পারে। তো সেজন্য আমি বললাম যদি বাই চান্স একদমই না পারো, তাহলে তুমি নির্ভুল বাক্য লিখে দিয়ে আসবা, কাছাকাছি যায় এমন। এবার তারপরে 2 নম্বর পয়েন্টের নাম কি বলছিলাম বলো আমরা? ব্যাকগ্রাউন্ড। আমি যদি বলো যে the problem by issue first received public and media attention in 1960, last decade century, গত দশক। ধরো কোভিড-19 আসছে গত 1960 সালে, গত দশকে, গত শতকে। তারপরে তোমার ওভার এক্সপ্লয়টেশন অন আর্থ কোন শতক বলো? গত দশক। বলো ডিজিটাল মানে ডিজিটালাইজেশন, এইটা কোন দশকের কথা? গত শতক না গত দশক? এটা গত দশক বা এই রিসেন্ট কাপল অফ ডেকেডস। ওকে। আর যদি ধরো আমি বলি চাইল্ড লেবার কবে থেকে শুরু হয়েছে? সৃষ্টি শুরু থেকে। কত শতক? কোন শতক নাই। নো ওয়ান নোজ দ্য রুট অর অরিজিন অফ চাইল্ড লেবার, করাপশন, তাই না? এগুলো কবে থেকে শুরু হয়েছে? এটা এজ ওল্ড ফিনোমেনন। ওকে। এইখানে তুমি চাইলে এই যে আমি অপশন দিয়ে দিছি, তুমি চাইলে এখানে কিছু দেয়ার ইজ নো ল, হ্যাঁ, তুমি চাইলে এখানে কিছু বানাই লিখতে পারো। এই যে এখানে প্রশ্নের আলোকে কিছু লেখার চেষ্টা করবে। এই যে এখানে তুমি এটার প্রেক্ষাপটটা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো, কিভাবে আসলো, যদি মনে করো এখানে হিস্টোরি মানে
ব্যাকগ্রাউন্ডের মধ্যে তুমি কিছু বাক্য তৈরি করতে পারো। সেকেন্ড। থার্ড, এবার হলো প্রভাব। আচ্ছা বলো, এই যে আমরা 6টা বিষয় বললাম, বঙ্গবন্ধু স্যাটেলাইট, গ্রোয়িং ইম্পর্টেন্স অফ টলারেন্স, ট্যানারি, রেশনাল থিঙ্কিং, চাইল্ড লেবার, ওভার এক্সপ্লয়টেশন, প্যান্ডামিক, ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং, এই 7টা টপিক, 7বার 7টা টপিক নিয়ে কথা বলতে বলছে। বলো এই প্রত্যেকটা টপিকের প্রভাব রাষ্ট্র, সমাজ, ব্যক্তি জীবনে আছে কিনা? অবশ্যই আছে স্যার, এগুলো আছে স্যার। আর কথা নেই, তুমি লিখে ফেলো, there is no least out to proclaim frankly that হরতাল, রেমিটেন্স, মানে আমি টপিকের নাম বলছি আর কি, বুঝছো না? চাইল্ড লেবার, digital learning has a far-reaching effect on the economics, social, political affairs of the country. আমি এইখানে আজকে আরেকটা লাইন বাড়াবো ইনশাল্লাহ, এখানে লাইনটা আরেকটু বাড়াই দেবো। হ্যাঁ, এরপরে কোথায়, এবার তুমি চাইলে এখানে প্রশ্নের আলোকে বলবা যে ওভার এক্সপ্লয়টেশনের প্রভাবে কি হচ্ছে, তাই না? ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং এর কারণে লার্নটাকে ডিল করলে কিভাবে পুরো গ্লোবালাইজড ওয়ার্ল্ডে, মানে কত সহজে তুমি প্রযুক্তির বিনিময়ে, রুসাফা কোরআন শরীফ পড়তেছে এখানে বসে, বাংলাদেশে হুজুর পড়াচ্ছে, হুজুর ফজর নামাজ পড়ে পড়ান, রুসাফা এখানে রুসাফা রহমা পড়তেছে এখানে, যে কোনো সারা পৃথিবীটারে ইয়ে করে ফেলছে। তুমি কত ভাবে পয়েন্ট এখানে, এই জায়গার মধ্যে তুমি বলবো যে আমি কোন জায়গা থেকে নেবো, এখান থেকে এই জায়গার মধ্যে প্যাসেজ থেকে নাও, কিন্তু হুবু না নিয়ে তুমি প্যাসেজ থেকে এখানে কপি করো, থিমেটিক কোশ্চেন থেকে কপি করে এখানে এনে বসাও। কথা বুঝো নাই? এটার প্রভাব তো আছে। এই প্রভাবের জায়গাটা তুমি এই 2-1টা লাইন লেখা প্রভাবটা বসাও। আমি কি কথা বুঝতে পারছি? Have you received my point? Yes sir. জি স্যার। আমি এখানে আরো কিছু কমন বাক্য দিয়ে দেবো। আচ্ছা, এবার বলবা যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এগুলার কি প্রভাব, এগুলার পেছনে ধরো প্রত্যেকটার পেছনে প্রতিবন্ধকতা বা কারণ আছে কিনা? ধরো চাইল্ড লেবার হইলে কারণ, খারাপ হইলে কারণ, ভালো হইলে কি বলো? তাই না? ভালো হইলে চ্যালেঞ্জ, এগুলোর পেছনে চ্যালেঞ্জ আছে। আচ্ছা বলো, ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং, এটার পেছনে কি আছে, কারণ নাকি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ স্যার। একটা চ্যালেঞ্জের নাম বলো দেখি। সিকিউরিটি, সাইবার অ্যাটাক। আরো এত কঠিন যাও কেন? ইন্টারনেট সুবিধা সবার জন্য এরকম, যেমন ধরো আমাদের কোভিড-19 কিন্তু মানে বাংলাদেশের সর্বাত্মকভাবে চেষ্টা করছে সরকার। মানে তুমি দাঁড়াও, আমাদের একটা কারে যে ভাইভাতে দিয়ে ওষুধ ছিল, বলছে কোভিড, হ্যাঁ কোভিড, দাঁড়াও কি এক ধরা দিচ্ছে, রেজাল্ট আসে নাই যে ইয়াতে, ওরে প্রশ্ন করছি জানো? মানে এবার এটা আসি নাই, প্রশ্ন করছে এটা। আচ্ছা দাঁড়া, ওরে প্রশ্ন করছিল কি, ও কোভিড-19 সরকারের সবচেয়ে বড় সফলতা কি? কমেন্ট বক্সে লিখো তো, কমেন্ট বক্সে প্রশ্নটা কি প্রশ্ন করছে। উত্তর বহু নায়নারাঙ্গি অনেক গেছে, মানে ধরো কত কথা বলছে, আসল কথা বলে নাই। দেখি তোমরা কমেন্ট বক্সে লিখো সরকারের থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু, ও যে কত কিছু বলছে, আশা বলবো স্যার এটা আমার মনে করছে যে বের হওয়ার পরে, এই যে তোমাদের মতো অনলাইন শিক্ষা ব্যবস্থা, বিকাশে টাকা দেয়া, স্থির থেকে সকল প্রবলেম, লো ডেথ রেট, সবই বলছে। স্যার বলে যে আরো বলো, আসল কথাই বলে না, তোমাদের মধ্যে 2-1 জন আসল কথা বলছে। হ্যাঁ বলো, একজন ফুটে বলো। স্যার প্রণোদনা প্যাকেজ স্যার। প্রণোদনা প্যাকেজ, তুমি প্রণোদনা, আমি তো প্রণোদনা পাইনি। ভ্যাকসিনেশন, সব মানুষকে, এত কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা আনবিলিভেবল। এটা বাংলাদেশের মতো দেশে চিন্তা করা অনেক কঠিন। ঠিক আছে,
এটা ও কিছু বছর বের হওয়ার পরে ওই তথ্য মনে পড়ছে যে ভ্যাকসিনের কথা স্যার জানতে চাইতেছে। যত কথাই বলে এগুলো কোনোটাই একটা, তুমি ভ্যাকসিনের ক্ষেত্রে বাংলাদেশ এটা সফল, এটা অস্বীকার করবা? না স্যার, এটা এত ব্যক্তিগতভাবে দিতে এটা হলে প্রায় তুমি কোন 2-3 দল হাজার টল টাকা করো লাগবে। এগুলো? আর বাদ দাও না, এরপরে যে এতগুলো মানুষকে এইভাবে দিছে, হ্যাঁ তাই না? এবং যারা দিছে তারাও সর্বোচ্চ আন্তরিকতার সাথেই দিছে, এত মানে ওনারাও ডাক্তারদের অনেক বড় অবদান ছিল এখানে। ওনাদের অবদান ছিল স্যার, আমরা নিতে চাইনি অনেকে আবার। আমরা নিতে চাই নাই, কিন্তু ওরা অত্যন্ত মানে ধৈর্যের সাথে দিছে, মানে সারাদিন ধরো অনেক ইনজেকশন পুশ করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। তো যাই হোক, হাওয়েভার আবার আসো। তো চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ কি আমি আগে তোমারে বুঝে এখানে প্রশ্নের আলো কি বিভিন্ন পয়েন্ট উপস্থাপন করবে, যেমন আমি বলি এগুলো লিখবা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি, এরকম। Firstly, most of the people of our country are not well educated. Secondly, we are economically backward. Thirdly, unemployment problem is another reason behind this. Political unrest. Finally, our government is also responsible for this. আচ্ছা, তোমরা কি এইগুলো এই যেই কারণ আমি এখানে লিখছি এগুলো কারণ বা প্রতিবন্ধকতা এখানে লিখছি এগুলোই লিখবা, নাকি আসলে ওই প্রশ্নের চাহিদা অনুযায়ী পয়েন্ট লিখবা সেটা বলো? যে আমরা প্রশ্নের চাহিদা অনুসারে কোশ্চেনের মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ পেয়ে যাই, মানে পেয়ে যাবে এটার মধ্যে। আমি যেমন ধরো তুমি যেটা মুখস্থ করে লিখো যে কি আসছে ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, তুমি লিখলা যে থার্ডলি আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ অ্যানাদার রিজন বিহাইন্ড দিস সিরিয়াস প্রবলেম। বেকারত্ব একটা বড় সমস্যা, বেকারদের কোনো কাজে না, তাই ট্রাফিক জ্যাম হয়, তাই না? এরকম এরকম এটা কোনো কথা হইলো? তুমি এখানে কি বাক্য ব্যবহার করবো বলো? আনএমপ্লয়মেন্টের প্রবলেমের জায়গায় ট্রাফিক জ্যামে কি দিবা বলো? জাস্ট এখানে একটা শব্দ বসাই দাও, বলো ট্রাফিক জ্যামের পেছনে কারণ কি? reckless driving, overtaking tendency, increasing of vehicles. Increasing of vehicles, overtaking tendency is another reason behind this serious issue. No problem. এরপর তুমি বলতে পারো যে ধরো কি আসলে ইফটিজিং আসলে কি বলো দিস ইজ বলো ইফটিজিং আসলে কি বলো দিস ইজ আওয়ার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং? নো, দিস ইজ আওয়ার ল্যাক অফ কনসিয়াসনেস, দিস ইজ আওয়ার মোরালিটি, তাই না? দিস ইজ আওয়ার কি বলো কি বলো ল্যাক অফ কি বলো এডুকেশন, যেটা তুমি বলতে চাচ্ছ। ওকে, আবার বললাম যে এই কয়েকটা চ্যালেঞ্জ বা কয়েকটা কারণ এখানে বর্ণনা করবো। চ্যালেঞ্জ গুলো কি কি, চ্যালেঞ্জ গুলো ফুটে তুলবো। মনে রাখবো কোথাও চ্যালেঞ্জ লিখছো, চ্যালেঞ্জ লেখার পরে চ্যালেঞ্জ বা কারণ লিখছো, তারপরে কিন্তু সুপারিশ না লিখলে হবে না। এক বাক্যের মধ্যে তুমি সুপারিশ লিখতে পারো, যেমন ইট ইজ অ্যান এস্টাবলিশড ফ্যাক্ট দ্যাট নো চ্যালেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড ইজ আনসলভেবল। ভালো বাক্য, প্রায় সবগুলোর সাথে মিলে দিতে পারবা। দিস ইজ দ্য রিকমেন্ডেশন, এটা সুপারিশ লিখতেছি। To face the challenges of 21st century, we have to be more conscious বা conscient, cognizant বা conscious, যেটা বলো ভালো বাক্য লিখতে পারবা। আচ্ছা, to enrich অথবা free our beloved country with dash citizens of all categories must be accountable, responsible, devoted and sympathetic, যেটা হওয়ার দরকার নেই। যেমন ধরো আমি বলি আসলো ধরো চাইল্ড লেবার, তুমি কি বলবা? টু এনরিচ আওয়ার বিলিভেড কান্ট্রি উইথ চাইল্ড লেবার, এটা হইলো? নাকি টু ফ্রি আওয়ার কান্ট্রি, টু ফ্রি আওয়ার বিলাভড কান্ট্রি ফ্রম কি বলো চাইল্ড লেবার, তাই না? তাই না? আর যদি ভালো হয় ধরো ডিজিটাল টেকনোলজি, তাহলে টু এনরিচ আওয়ার ডিজিটাল technology, sorry, to enrich our beloved country with latest digital technology, citizens of all categories must be devoted, তাই না? ওকে, তারপরে কি বলো? এরপরে এরপরের লাইনটা বলো। simultaneously
Okay. prejudice, Prejudice, discrimination, discrimination, red tape, perfectionism must be dealt with the iron fist. iron hand, তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলো? এবার বলো। এই লাইনটা মোটামুটি 100% আমার কাছে মনে হয়েছে এই প্যারাটা সবগুলোর সাথে লেখা যায়। যেমন ধরো, though our government has taken a number of steps to check অথবা advance it, we have not yet got the desired result. যদিও আমাদের সরকার অনেক চেষ্টা করছে, কিন্তু এখনো কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়নি। এটা কোন ক্ষেত্রে লিখবা আগে আমার বলো। যেমন কাঙ্ক্ষিত সুফল আমরা রোহিঙ্গা সমস্যা, চাইল্ড লেবার, আরো বলো, মাদক, তাই না? যত প্রবলেম ইস্যু আছে, করাপশন, কিন্তু সব জায়গার মধ্যে। আবার ধরো আসলো, এই যেমন ধরো গতকাল আসছে ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং, তুমি কি এটা লিখবা? এই কথা লিখলে মানে একদম রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে না? তারপরে তুমি আসলে সরকারের উন্নয়ন, তাই না? উন্নয়ন অস্বীকার করলাম, তাহলে তুমি কি হইলা, তাই না? নাম্বার তো একদম কমে যাবে, শেষ সর্বনাশ। তাহলে তুমি এই ক্ষেত্রে বলবা আওয়ার গভর্নমেন্ট ইজ মেকিং, এই লাইনটা আওয়ার গভর্নমেন্ট ইজ মেকিং strenuous efforts to make it forward, বুঝছো কিনা? অথবা to suppress বা to resolve it, বুঝছো কি? মানে অর্থাৎ to technological our government is making মানে সর্বাত্মক প্রচেষ্টা, হ্যাঁ, to take it forward। তো কোন কোন ক্ষেত্রে লিখতে পারো? ধরো বঙ্গবন্ধু স্যাটেলাইট, তারপরে ট্যানারি, এরপর কি বলো তোমার ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং, ইতিবাচক যত বিষয় আছে। আবার নেগেটিভ হলে যে টু, ধরো চাইল্ড লেবার আসলে আমি কি বলবো? চাইল্ড লেবারকে ফরওয়ার্ড করতে সরকার চেষ্টা করছে। প্যান্ডেমিক, ধরো প্যান্ডেমিক এটা আসলে প্যান্ডেমিককে, তাহলে কি বলবো? টু সাপ্রেস বা রিজলভ ইট। সরকার অনেক চেষ্টা করছে। and we are already beginning to reap the benefits of these initiatives. আমার কথা বুঝছো? এবং আমরা কিন্তু সরকারের গৃহীত উদ্যোগগুলার, সরকার বাংলাদেশকে ডিজিটাল, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল শব্দটা ব্যবহার করছেন নির্বাচনে আসার আগে। এটার কারণে কিন্তু আমরা, তুমি চিন্তা করে দেখো 20 বছর আগের বাস্তবতা আর আজকের দিনের বাস্তবতা একেবারেই ভিন্ন কিনা তুমি চিন্তা করে দেখো। প্রত্যেকটা ক্ষেত্রে ডিজিটালাইজ করার সর্বোচ্চ চেষ্টা করছে, অস্বীকার করবা? সর্বাত্মক চেষ্টা ছিল না, ডিজিটালাইজেশন হয়েছে, এটা আমরা আনডাউটেডলি এখানে যেটার কৃতিত্ব এটা দিতেই হবে। তাহলে তুমি যদি ইতিবাচক বাক্য হয়, সরকার এটাকে দমন করার জন্য, কথা শুনো, সরকার এটাকে দমন করার জন্য, এটাকে এগিয়ে নেওয়ার জন্য, এটাকে সমাধান করার জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা করেছে। এবং ইতিমধ্যে আমরা অলরেডি মানে এর রিপ মানে কি বলতো? রিপ মানে কি? আমরা রিপ মানে তো মানে ফসল বেনিফিট তোলা, পাওয়া, হ্যাঁ ফসল তোলা আর কি, আমরা রিপিং, তাই না? দ্য সলিটারি রিপার। ওকে, it is a high time our government and conscious people took pragmatic measures to stop বা promote the cause of এখনই সময় এই প্রযুক্তিগত জ্ঞান বাড়ানোর জন্য দেশব্যাপী সব শিক্ষা ব্যবস্থার শিক্ষার প্রতিটি স্তরে, দেখছো, শিক্ষার প্রতিটা স্তরে তোমার কি টেকনোলজিক্যাল জ্ঞান বাড়ানো, তাই না? একেবারে অবধারিত বিষয়। আচ্ছা, এই টেকনোলজির কথা একটু বলে রাখি। তোমরা কয়েকজন যারা ধরো, আচ্ছা এই পর্যন্ত যতগুলো নোটশিট আমরা দিছি, এগুলা মোটামুটি ফার্স্ট স্টেজে ডাউনলোড করতে পারছো কয়েকজন? এমন কেউ আছো কিনা? কয়েকজন হাত তোলো। একদম ফার্স্ট স্টেজেই। স্যার প্রথমে ডাউনলোড করতে পারছি, প্রথম দিকেই, হ্যাঁ। আর ধরো অনেকেই কি করতেছো, ধরো একজন বলতেছো যে একজন লিখছো কি, একজন কমেন্ট বক্সে লিখছো যে আমার একটু বিষ দেন, আমি খাইয়ে ফেলি। মানে একটা, মানে বুঝো বিষয়টা, একটা ধরো ডাউনলোড করতে পারছেন, কিন্তু ডাউনলোড করা যাচ্ছে, অনেকে কেউ না কেউ করতেছে। ফলে এই যে এটা কিন্তু এক ধরনের আমার ড্রব্যাক। সরকারি চাকরি করো, যেখানে যাও, আমি তোমার দুইটা লেখা রেখো, দুইটা বিষয়ে তুমি দক্ষ, তোমারে পিছনে ফেলতে পারবে না। বলবো দুইটা পয়েন্টের নাম। একটা হচ্ছে কি স্যার, অনলাইন সম্পর্কে মানে যত বেশি তুমি আপ টু ডেট থাকবা, তোমার বস কিন্তু একটু মানে
ব দিয়ে একটা শব্দ আছে বাংলায়, কি ব দিয়ে কি শব্দ? বকলম। বকলম না, মানে একটু বেকুব টাইপের বা একটু সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, বা ধরো একটু বেকুব বলতে মানে ইয়াতে বেকুব আর কি, কি বলে না ডিজিটাল প্রযুক্তিতে স্যাররা, এই কি বলো দোস্ত, কি বলো বলদ, এরকম কথা হইলো। মানে বলছি যে একটু সেকেলে, মানে আউটডেটেড। ফলে স্যারদের কাছে সামনে যদি তুমি একটু নিজের প্রযুক্তিগত ভাবে আপ টু ডেট রাখতে পারো, এটা দাঁড়াও, এটা ভালো। আর একটা কি বলো 2 নম্বরে, ইংলিশে তুমি ইউ ক্যান রাইট এন্ড স্পিক ফ্লুয়েন্টলি, তুমি ভালো লিখতে পারো। তুমি লাইট দেখতেছো, এটা দিয়ে বাবার অন্ধকার দেখায় আর নইলে যাও। ওকে, ঠিক আছে, তারপরে বলো। হ্যাঁ বলো কি হয়েছে, বলো বাবা, দাঁড়াও না একটু, এবার বলো কি, এই কথা কি তোমরা বুঝছো? আচ্ছা, তারপরে কি বলো? কনক্লুডিং। আচ্ছা, এবার হলো আমরা কনক্লুশনে চলে যাবো। ও না, কনক্লুশন যায়নি। এরপরে ধরো আর একটা কথা বলতে পারি, ইট ইজ হাই টাইম, এটা। হ্যাঁ, এ ক্রুসেড এগেইনস্ট করাপশন ইন পাবলিক লাইফ ইজ ডিজায়ারেবল এন্ড অনলি পসিবল উইথ সেলফ রেস্ট্রেইন্ট এন্ড অ্যাওয়ারনেস। আচ্ছা বলো, এ ক্রুসেড কিসের বিরুদ্ধে চালাইতে পারি আমরা, বলো তো? নেগেটিভ ইফেক্ট স্যার। নেগেটিভ, হ্যাঁ, ধরো করাপশন, তারপরে কি বলো, চাইল্ড লেবার, মানে ক্রুসেড মানে কি? যুদ্ধ স্যার। মূলত ওই যে ক্রুসেড তো ওই যে জেরুজালেম দখল করার যে এটাই মূলত ক্রুসেড নামে পরিচিত, কিন্তু আমি বলছি যে মানে এটা মানে এটার বিরুদ্ধে একটা মানে ইমানি যুদ্ধ। একটা কথা তোমার দ্বারা আমি সবসময় বলি এখানে, একটা বলতো, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, তাই না? কিন্তু আমার একটা প্রশ্ন তো দাও, মানুষ নামাজও পড়ে, কিন্তু যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ করে। মানে ধরো বলতেছে, এই আমার ঘুষের টাকা দিয়ে দেন, তারপর আমি নামাজের জামাত শুরু হয়ে গেছে, অর্থাৎ সে জামাত মিস করে না কিন্তু ঘুষ নেয়। এমন ধরনের রেকর্ড বাংলাদেশে অ্যাভেলেবেল। কারণটা কি বলো? স্যার ওইটা তো লোক দেখে না নামাজ স্যার, সে স্যার আন্তরিকভাবে নামাজ পড়ে না। নো, তুমি আন্দাজ ব্যাখ্যা দিও না। এখানে কি কোনো লেখা আছে যে আন্তরিকভাবে নামাজ না পড়লে, নামাজ পড়লে নামাজ অশ্লীল ভাবে? এটা তো আন্তরিক শব্দ, নিশ্চয়ই নামাজ লেখা আছে, তুমি বানাই কথা বললে হবে? আমি এটা মানি না। স্যার যখন নামাজের মধ্যে স্যার আধ্যাত্মিকতা থাকে, মানে সে যদি আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ে, তখন স্যার সে ঠিকই। আমি মানি না। এখানে সালাত হবে স্যার, নামাজ হবে না। যাই হোক, আমি যেটা বলতেছি, নিশ্চয়ই সালাত সে স্যার নিয়মিত পড়ে না, কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস। যারা মানে রেগুলারই পড়ে, একদম পুরো এখানে দাগ ফালাই ফেলছে, এরকম আছে। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু নামাজ আসলে বিরত রাখে না, আমরা দেখি। কারণটা কি জানা থাকলে বলো, নিজে বানাই বললে হবে না। এটা তো নিয়ত একটা কথা আছে স্যার। নিয়ত তো সবারই আছে, নিয়ত না হয়তো আপনি বলেন স্যার। ইমাম গাজ্জালির একটা বইয়ে লেখা আছে, প্রকৃত নামাজ হলে পরে স্যার অবশ্যই খারাপ কাজ থেকে বিরত থাকবে। তোমার কি আসলে রিয়েল নামাজ কি বলছে বলে নাই তো এখানে, শুধু ইন্না সলাত তানা সলাত, তুমি বিশেষণ লাগাচ্ছ কেন? ওইখানে বলছে নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত, ইন্না সলাতা। মুনাফিক টুনাফিক কোনো কিছুই তো বলা হয় নাই। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বলছে ফ্রেশ সালাত, মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। ইমাম গাজ্জালির একটা বই আছে, বইটার নাম হলো কিমিয়ে সাআদাত। তোমরা খাতা কলম দিয়ে রেখে রেখে আমি একটা বাক্য লিখে দেবো তোমার। সেখানে বলছেন যে শোনো, নামাজের জন্য কতগুলা আরকান এবং আহকাম আছে। আরকান এবং আহকাম, হ্যাঁ, আরকান আর আহকাম কি? আরকানটা হলো ওই যেমন ধরো ভিতরেরটা স্যার, ভিতরে যে ফরজগুলো হলো আরকান। যেমন হ্যাঁ, আহকাম আছে কিছু, যেমন কি জায়গা পাক, তারপর কি বলতো জায়গা পাক, তারপর হচ্ছে কি কাপড় পাক, কাপড় পাক, যে কিবলামুখী হওয়া, এইসব। মনোযোগ দিয়ে শুনুন, এটা আমি বলে দিতেছি। আমরা মনে করতেছি যে
তোমার ওই শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক মানে হলো মানে আমার শরীর জামা একেবারে না, মানে ধরো পুরা ফ্রেশ স্যান্ডেলিনা সাবান দিয়ে আমি কি করছি বলো, জামা কাপড় দিছি একদম ডিটারজেন্ট পাউডার দিয়ে, তাই না? তারপরে তোমার আমার শরীর পাক মানে একেবারে ডাব সব ভালো ভালো, এই যে সন্তুর চন্দন এরকম ভালো ভালো সাবান দিয়ে আমি গা পরিষ্কার করছি, তাই না? এগুলাকে আমরা মনে করছি যে আমাদের পূর্ব সত্য। এটা ভুল ভাবে মনে হয় আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে, এটা একটা বাহ্যিক কথা। মানে স্যার আমাদেরকে বলা হয়নি আর কি স্যার, মানে না সুখ না, এটা এবং আমরা সাওয়াতে আমরা কি কাজ করতেছি, ধরো ওই যে শরীর পাক আর না পাকের বিষয়টা আমরা মানে লিটারেলি নিচ্ছি আর কি। শরীর পাক হলো যে মানে ইউ হ্যাভ টু কনফার্ম দ্যাট, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার দ্যাট এভরি ড্রপ অফ মাই ব্লাড ইজ হালাল। তুমি বুক ফুলাইয়ে কথাটা বলবা। ধরো সরকারি চাকরি করতেছো, ধরো ট্রেনে চলছো, ধরো তুমি বাসে করতেছো, বাসে শ্যামলী থেকে ধরো ফার্ম গেটে গেছো, যাওয়ার পরে সুন্দর করে ভদ্রলোকের মতো নাইমা গেছো, নাইমা এখানে 10-15 এখন মনে 20 টাকা ভাড়া বা 15 টাকা ভাড়া, তুমি না দিয়া চুপচাপ নাইমা ওই যে 2টা সমোসা একটা সিঙ্গারা খাই ফেলছো যে এই যে এই যে আমার হারাম রক্ত আমার ভিতরে প্রবেশ করলো, আমার রক্ত হারাম হইলো। এরপরে তুমি যত নামাজে পড়ো, নামাজ ঢিলা থাকবে, কখনোই এই নামাজের দায়ভার আর নাই। কেন তোমার বলি, এই জন্য খুব অ্যালার্ট থাকবা সারা জীবন, তুমি এই বিষয়টাতে খুব পরিচ্ছন্ন ফ্রেশ থাকবা। আব্বা আমারে বলতো যে এই ট্রেনে চললে আব্বা আমারে ফোন করে বলতো ট্রেনে ভাড়া দিচ্ছে কিনা, কারণ আমাদের ওই ছোটবেলায় ট্রেনে ভাড়া না দিয়ে একটা ক্রেডিটের বিষয় ছিল, আর ট্রেন ভাড়া দেয় নাকি আবার কেউ। তখন আব্বা বলতো যে 17 কোটি মানুষ তোমার কাছ থেকে জবাব নিবে সরকারি চাকরি করলে। আমি যতদিন ছুটি কাটাইছি, ধরো আমি মানে আমার ছুটিটা আমার লিগেল ছিল না, আমার প্রয়োজনে কাটাইছি, ওই দিনের টাকা আমি অবশ্যই সচেতন ভাবে কারোর না কারোর দিয়ে ফেলছি, গই না আয়া বুয়া যে কোনো কারোরই। তোমার আমি বলে রাখি, তুমি মনে রাখবা যে 2টা বিষয় তোমার বলে রাখি, সারা জীবনে তোমার ভিতরে একটা আলো থাকবে, আলো, নূর। আলোটা হইলো 2টা বাক্য খাতার উপরে লেখা রাখো, সারা জীবন মনে রাখবা, 2 স্লোগানস অফ লাইফ। যে 2 স্লোগান মনে প্রাণে ধারণ করবা, মনে রাখবা তোমার কোনো বিপদ এসে ঘায়েল করবে না। 1 নম্বরে লেখা রাখো শিরোনাম, 2 স্লোগানস অফ মাই লাইফ। 1 নম্বরে লিখো, এভরি ড্রপ অফ মাই ব্লাড ইজ হালাল। একদম আজরাইল চলে আসছে, আজরাইলকে বলবা যে আজরাইল আপনি ব্লেড দিয়া কাটেন, কাটার পরে যে রক্ত বের হবে প্রতি ফোঁটা আমার হালাল। মানে জোর গলায় বলবা মারা যাওয়ার আগ পর্যন্ত। ওকে, কি লিখছে 1 নম্বরে? Every drop of my blood is halal. সেকেন্ড, 2 নম্বরে লেখা রাখো, I have no scandal. লিখে রাখো, I have no scandal. আমার মোবাইল ফোন নিবা, নাও, সব নাও, তোমার কাছে পাসওয়ার্ড নিয়ে নাও, নো প্রবলেম। এমন কোন অস্বাভাবিক কথা আমি বলবো না যেটার স্ক্রিনশট ভাইরাল হইলে আমার পরিবার পরিজনের লোকেরা লজ্জা পাবে। এটা স্যার খুব ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবা, তোমার চেয়ে মেয়ে বন্ধুর সংখ্যা আমার অবশ্যই একজন হলে বেশি আছে, শিওর, প্রচুর আছে। কিন্তু আমি তাদের সাথে অনেক ফ্রি, তুই অনেক জোকস করি, কিন্তু আই হ্যাভ এ লিমিটেশন। আমার একটা চোখের লিমিটেশন আছে, আমার দৃষ্টি চিন্তার একটা লিমিটেশন আছে, আমার একটা টেক্সট মেসেজের লিমিটেশন আছে, আমি তাকে কোন মেসেজটা তাকে সেন্ড করতে পারি বা পারি না। আমার একটা বিশেষ পার্সোনালিটি আছে, আমি মনে করি তুমি এই 2টা বিষয় ধারণ করলে দেখবা যে তুমি ভয় পেও না। তোমার নাম জিজ্ঞেস করো, তুমি তোমার নাম কি, কোন জায়গায় থাকো, আমি বললাম যে আসো আমার দারুসালাম টাওয়ারে আমার বাসা, লিফটে 9 ওইটা দেবে, নো প্রবলেম, ভয়ের কারণ নেই। এই 2 বিষয় তুমি সারা জীবন স্বচ্ছ থাকবা। কেন একটু বলে রাখি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আছে যে মানে এই যে হালাল হারামের বিষয়টা তো ভাইটাল, 2টা বিষয় ভাইটাল, যে মানিস তারা সাবান বিয়া সারাতি দারাহিমা, 10 টাকা দিয়ে কাপড় কিনছে, ওফিহি দিরহামুন হারামুন, 1 টাকা হারাম, লাম ইউকবালুল্লাহু সালাতাহু, নিশ্চয়ই তার নামাজ কখনোই কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই টাকা এর মধ্যে থাকে। এই জন্য
আরেকটা তোমার এই কথা বললে আমি ক্লাসে চলে যাই। শোনো, অনেক সময় আমরা খারাপ কাজ করি, দুর্নীতিবাজ হই, কেন জানো কিনা? আমার কারণে না। আমি নিয়ে 2 টাকা ইনকাম করি, আমরা পুরুষেরা আমরা প্রতিবেলা যদি আল্লাহর রহমতে রেডিসনে খাই তাতেও সমস্যা হবে না, মানে খাইয়ে যেতে পারবো। কিন্তু আমি দুর্নীতি যদি করে থাকি আমার নিজের খাওয়ানোর জন্য না, অন্য কারুর চোখের ক্ষুধা বা অন্য কাউকে পরিতৃপ্ত করার জন্য আমি দুর্নীতিটা করব, কিন্তু আলটিমেটলি ভুগতে হবে আমাকে। তোমরা যদি মহারিষি বাল্মীকির গল্পটা শোনো, দস্যু রত্নাকর যখন মানে ডাকাতি করতেন, কিন্তু শেষ পর্যন্ত বারবার ডাকাতি করতেছেন, একবার একটারে ধরছে, একজনকে ধইরা বলতেছে সব নিয়ে যাচ্ছে, তখন ওই লোক বললো যে ভাই তুমি যে আমার সব মালামাল নিয়ে যাচ্ছ, তোমার এই পাপের দায়ভার কে নেবে? বলছে আমার বাবা নেবে, মা নেবে, ছেলে নেবে, ওয়াইফ নেবে। বাবা একটু সময় দাও। ওটা কই যেখানে আমি বাবা আচ্ছা আমি খুঁজে দেবো। তারপরে ও এরপরে বললো যে এরপর উনারে বাইরে কোথায় আসলেন, বাবারে জিজ্ঞেস করলেন, মারে জিজ্ঞেস করলেন, সন্তান, ওয়াইফ। বললো যে আমি যে ডাকাতি করে এনে খাওয়াই, দায়ভার কে নেবে? বললো যে তুমি নিবা, তোমার পাপের দায়ভার আমরা নেবো নাকি? খাওয়াই বা খাইতে পারবো কিন্তু পাপের দায়ভার নেব না। তখন তিনি মহারিষি বাল্মীকি হলেন। তো ওই মনে রেখো যে সুদ ঘুষ আমরা পুরুষরা, আমরা যারা চাকরি টাকরি করবো, আমার উপর লুণ্ঠন করে দেখবে যে সবাই ভালো থাকবে, কিন্তু আলটিমেটলি ভোগান্তির দুর্ভোগ আমাকেই পোহাতে হবে। এই জন্য আমি তোমার বলে রাখি, তুমি যদি বলো যে আমার এই পুরা এই আমার সাথে থাইকা তুমি কি নিলা, এই 2টা বাক্য নিছ, যে একেবারেই নিট এন্ড ক্লিন, তুমি চাকরি জীবন যে জায়গার মধ্যে থাকো, নারী হোক পুরুষ কলিগ হোক, ইউ হ্যাভ এ লিমিটেশন। দাঁড়াও আর একটা লাস্ট কথা বলে গেলে এখানে, ওই যে মানে ক্লোজ ইউর আইস, দিস ইজ দ্য সোর্স অফ অল সিনস। মনে রাখবা পৃথিবীর সকল পাপ আমাদের চোখ দিয়ে শুরু হয়, দৃষ্টি থেকে। এই জন্য কিন্তু কোরআন শরীফে বলা হয়েছে যে তোমার ইয়া গুদ্দু মিন আবসারিহিম, এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে চোখের ব্যাপারে সাবধান করার কারণ হলো যে চোখ দিয়ে কিন্তু এই যে আমি দুর্নীতিবাজ হচ্ছি, খারাপ কাজ করছি, আমি যদি অন্ধ থাকতাম তাহলে ওই কাজগুলা করতাম না। মনে রাখবা যে আমার শখ, এই যে নেশা লাগিল রে, তো এই নেশার সব অস্ত্র হইলো এই চোখ। আমার চোখ ছিল বিদায়, এই জন্য আল্লাহ বলতেছে চোখ। আমার মনে করছে মেয়ে মানুষ থাকলে, মেয়ে মানুষ দেখলে শুধু চোখ বন্ধ করে রাখবো, এটার কথা বলা হয়নি আসলে। মানে শুধু এটার নিগুড় তত্ত্ব হলো যে যত জাগতিক লোভ মোহ আছে এগুলা থেকে নিজের চোখকে আগে হেফাজত করা। তাহলে এবার আমি তোমার 2টা লাইন বলছি, আমি আবার পড়ায় চলে যাই। 2টা লাইন কি বলছি একটু বলো তো। একটা স্যার ব্লাডটা হালাল হওয়া, আর একটা হচ্ছে স্ক্যান্ডাল থেকে দূরে থাকা। খুব খুব খাতার উপরে লেখা রাখবা, সারা জীবন ঘোষণা দিবা, প্রতিবার কনফিডেন্টলি বলবা, ফেসবুক স্ট্যাটাস দিবা, দেখবে যে অনেকে সাহস করে দিতে পারবো না, কারণ কয়েকজন ব্যাড কমেন্ট করে বলবো যে কি কও তুমি না আমার লগে এই সমস্ত কাজ করছো। তো স্যার এরকম কাজ হয়তো করেই ফেললাম স্যার, এটার জন্য অনুতপ্ত হওয়ার জন্য কি করতে পারি? সুযোগ আছে, পরিশোধ করে দিবা সমান, যার কাছে করছো খারাপ কাজ করলে ওর কাছে মাপ স্যার টাপ ব্যাপার চাই হচ্ছে করবে। যে আপনি বললেন স্যার শ্যামলী থেকে নিউ মার্কেট গেলাম, যে 20 টাকা ভাড়া দিলাম না, ওকে তো পাবো না, কিন্তু পরে অনুতপ্ত হচ্ছি, তাহলে আরো 50 টাকা মানুষে খাওয়াই দিবা, খাওয়াই দিলে হয়ে যাবে। মানুষে খাওয়াই দিবা, মানুষের বিপদে সাহায্য করবা। স্যার এই যে ঋণের ব্যাপারটা যে অনেকদিন আগে ছিল কিন্তু এখন ওই টাকা পাচ্ছি না, বা দেওয়ার কোনো সুযোগ নাই, যদি না দিতে পারো কারোর দিয়ে দিও, ওর নামে তখন সাদাকা লেখা হবে, তোমার আর সব হবে না। তোমার সব তুমি পাইলে পাইতে পারো, কিন্তু বলবা যে আল্লাহ ওরে, মানে ওর 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 সাদাকা এটা, হ্যাঁ, তখন আদায় হয়ে যায়, জানো। স্যার এই যে ছুটি মেডিকেল লিভ দিব, আমি তো অসুস্থ না কিন্তু মেডিকেল লিভ দিব, এটা কি ঠিক? চুরি তো আমরা শিখাই, এটা কি করবা, এটা তোমার বাস্তবতা, কারণ তোমারও নিয়ত নিয়ত ইন্নামাল আমাল বিন্নিয়াত, আমি বলে রাখি। তুমি একটু মহৎ কিছু করার জন্য ইয়ে করতেছো। আমি জানি কিছু তো আমরা ফাঁকিবাজি 2 নাম্বারই তো করি, কিন্তু এরপরে এমন একটা কাজ করো যাতে তুমি পুষাই দিতে পারো। যেমন তুমি এক্সট্রা কিছু টাইম স্টুডেন্টদেরকে প্রোভাইড করবা, এক্সট্রা কিছু সার্ভিস তুমি দিবা, ওদেরকে বাড়ি বাড়ি যে তুমি মানে গাইডলাইন দিয়ে আসবা, মানে এমন কিছু কাজ করো যেন তোমার ওই পাপগুলা, যে অপরাধগুলা করছো সেগুলো যেন সমান হয়। ওকে, হ্যাঁ। আর এটা তো বেশি দিনের না, অল্প কয়েক মাসের জন্য এই ফাঁকিবাজি করতে বলি আর কি। আচ্ছা, তারপরে হলো
it is true that complete solution of child labor achievement in food security may not be possible. এটাকে পরিপূর্ণভাবে নির্মূল করা হয়তো সম্ভব না। একেবারে বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশ, এটা শুনতে তো খারাপ লাগে। আমরা বলি কি দুর্নীতি করেন, রয়েছে করেন, একেবারে সব খাইয়ে ফেলেন না, আমারও দেন, আপনারও একটু নেন, এই যে, ঠিক আছে। বাট উই বাই, হ্যাঁ এগুলো কনক্লুডিং লাইন। এই যে বাট উই বাই, এই যে হয়তো একেবারে ধরো আমি কি বল, তুমি কি চাও, তুমি মনে করো যে দ্য অ্যাচিভমেন্ট ইন ডিজিটাল টেকনোলজি, দ্য টোটাল অ্যাচিভমেন্ট ইন ডিজিটাল টেকনোলজি, এটা কি খুব বাংলাদেশে চাইলে হয়ে যাবে? মে নট বি পসিবল। হ্যাঁ, বাংলাদেশ একেবারে ডেঙ্গু মুক্ত দেশ, এটাকে বলা কি সহজ না। বাট উই বাই অ্যাডপ্টিং নেসেসারি ইনিশিয়েটিভস ক্যান ব্রিং ইট আন্ডার কন্ট্রোল অথবা কন্টিনিউ ইটস প্রোগ্রেস। এর অগ্রতা, আমরা কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এটাকে, এর অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারি অথবা এটাকে দমন করে রাখতে পারি। দ্য মেন্টাল এন্ড ইমোশনাল ডেভেলপমেন্ট এট দ্য ইন্ডিভিজুয়াল লেভেল ক্যান এনশিওর এ গুড। আমাদের আবেগপ্রবণ, আমাদের আবেগগত উন্নয়ন হইলেই এটা সমাধান ঘটবে। ইফ দ্য পিপল অফ দিস কান্ট্রি স্টার্ট থিঙ্কিং ডিফারেন্টলি, দেশের মানুষ যদি ভিন্নভাবে চিন্তা করতে শুরু থাকে, তাহলে এটা অবশ্যই ইমপ্রুভ হবে। The solution of the problem lies in rapid social, cultural, ethical, economic development of the. এটার উন্নতি ঘটলে দেশ এমনি উন্নতি ঘটবে, এটার সমাধান ঘটলে এটা দেশ সমাধান হবে, এরকম আর কি। হ্যাঁ, সর্বশেষ কথাটা এটা লিখে দিতে পারো। If we want to build Bangabandhu's golden Bengal in the style of Mahathir Mohamad's modern Malaysia and make the Vision 2020-2041 a reality, we have to continue our unequivocal, মানে দ্ব্যর্থহীন efforts to make these issues success, মানে বুঝছো না, ওই যে to make these issue মানে হলো ডিজিটাল টেকনোলজি, ডিজিটাল ওয়ার্ল্ড, তারপরে তোমার বঙ্গবন্ধু স্যাটেলাইট, তারপরে তোমার কি বলো, এই যে যত ইতিবাচক দিকগুলো আছে। হ্যাঁ, আর যদি বলো নেতিবাচক, ওভার পপুলেশন, ওভার এক্সপ্লয়টেশন, চাইল্ড লেবার, প্যান্ডেমিক, এই সমস্ত বিষয় যেগুলো আছে এগুলাকে কি করা বলো, ইরেডিকেটেড করা বা সলভ করা আমাদের এখন সময়ের দাম। অন দ্য আদার হ্যান্ড, ইফ উই ফেল টু অ্যাডপ্ট অ্যাপ্রোপ্রিয়েট রিমিডিয়াল অ্যাকশন অথবা ইফ উই ফেল টু অ্যাডপ্ট ওয়েল ইন্টিগ্রেটেড অ্যাকশন, দুইটার মধ্যে যেটা দেয় আর কি, অ্যাপ্রোপ্রিয়েট রিমিডিয়াল অ্যাকশন অথবা ওয়েল ইন্টিগ্রেটেড অ্যাকশন, the fear that our future path will be thorny and uneven cannot be rolled out. মনে রাখবা, this is the principal clause. The fear cannot be rolled out. আমরা ভয়কে উড়িয়ে দিতে পারি না। কোন ভয়? যে আমাদের ভবিষ্যৎ পথ অমলিন এবং কি বলো কণ্টকাকীর্ণ হয়ে উঠবে, এই ভয়, এই আশঙ্কা আমরা উড়িয়ে দিতে পারি না। অর্থাৎ মনে রাখবা, যদি আমরা ডিজিটাল টেকনোলজি, ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং এর ব্যাপারে আমরা সফল না হই, তাহলে আমাদের ভবিষ্যৎ পথ যে অমসৃণ হবে, বুঝছো, অমসৃণ হবে, তারপরে কি এবং কণ্টকাকীর্ণ হবে, এই আশঙ্কা আমরা উড়িয়ে দিতে পারি না। আমরা যদি কোভিড-19 প্যান্ডেমিকের ব্যাপারে কোনো রিমিডিয়াল অ্যাকশন গুলো না নিতে থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎ পথ যে অমসৃণ এবং কণ্টকাকীর্ণ হবে। সুন্দর একটা বাক্য। যদি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ না নেই অথবা সমন্বিত উদ্যোগ না নেই এই বিষয়টাকে সলভ করার জন্য অথবা উন্নতি করার জন্য, তাহলে আমাদের ভবিষ্যৎ পথ যে থর্নি এবং অসমতল, আনইভেন হয়ে উঠবে, সেই আশঙ্কাকে উড়িয়ে দেয়া যায় না। এই আমার কথা বুঝছো কিনা তোমরা? এই বাক্যগুলো নিয়ে নিও। আমি রাতের মধ্যে চেষ্টা করবো আরো কয়েকটা বাক্য অ্যাড করার জন্য। আর এখানে আরো কিছু তোমার একটা ফ্রি শিট দিয়ে দেবো। এমপ্লিফিকেশন, মানে বাংলাদেশ ব্যাংকে এমপ্লিফিকেশন আসে, এমপ্লিফিকেশনের এই শিটটা দিয়ে দেবো। একটা বাক্য, এই বাক্যগুলো পড়লেই তুমি এমপ্লিফিকেশন লিখে ফেলতে পারবা। আর লেটারের একটা কমন প্যাটার্ন দিয়ে দিলাম, পার্সোনাল লেটার। হ্যাঁ, পার্সোনাল লেটার। ওকে, হ্যাঁ, আর কিছু কথা আছে? আচ্ছা, আপনার লাস্ট দুইটা ক্লাস এখন পুরাতন ব্যাচের স্টুডেন্ট অনেকেই পাই নাই, নাজমুল ভাই রিকোয়েস্ট করেছিলাম, আমি আজকে বলে দেবো। হ্যাঁ, আর ঠিক আছে স্যার। স্যার সামনের 5 বছর আমাদের করণীয় কি সামনের 5 বছরে করণীয় হলো একটা বিষয়, যেমন ধরো এই যেমন ধরো দুইটা বিষয় আজকে ক্লাসে বললাম। সামনের 5 বছরে, আচ্ছা এটা তো এখন রিটার্ন পরীক্ষা নিতেছো, আমি পয়েন্ট আকারে লিখে রাখছি অলরেডি। এই কয়েকদিনের মধ্যে ক্যাডার হইলে যেগুলো যেগুলো করবো আমি অলরেডি পয়েন্ট আউট করছি। তবে এর মধ্যে একটু বইলা রাখতেই চাই, যারা প্রযুক্তিতে আনারি, দুনিয়ার
কোথাও তোমার মানে তোমার জায়গাটাকে পোক্ত করতে পারবে না। এটা আমি একেবারে কনফিডেন্টলি বলতে পারতেছি। তুমি যদি ধরো এটা অনেক কথা, আগামী 5 বছর কি করবে এটা আমার এটা আলাদা একটা দিন নিয়ে কথা বলতে হবে। এর মধ্যে বলে রাখি, হতাশ হইও না। দ্য কেরিয়ার ইজ অলওয়েজ ওপেন টু দ্য ট্যালেন্টস। মানে আল্লাহ সবসময় বিশ্বাস করবাই, আল্লাহ খাইরুর রাজিকিন, মানে আল্লাহ অবশ্যই তোমার একটা ব্যবস্থা করে রাখছেন। যদি এদিকে ওদিকে না হয়, তোমার সম্ভাবনা গুলা খোঁজ করবা। অফুরন্ত সম্ভাবনা আমাদের কিন্তু আছে। এরপরে আমি চাইবো যে যদি একান্তই কিছু কিছু না হয়, তুমি আইএলটিএস করে বিশেষত ওয়েস্টার্ন ইয়াগুলাতে ভালো ইউনিভার্সিটিতে একটা এডমিশন নেওয়ার জন্য মনে রাখবো, এখানে আমি দেখছি মেধাকে মূল্যায়ন করা হয়, অবশ্যই করা হয়। মেধাবী মানুষকে মূল্যায়ন করাই হয়। অতএব তুমি যদি নিজের উপর আস্থাশীল থাকো, কিছু কৌশল অবলম্বন করো, ধরো ওই দিক দিয়ে সফল হইলেই না, ধরো আল্লাহ ধরো রাখে নাই কপালে, কিন্তু ইউ হ্যাভ লট অফ অপরচুনিটি গুলা খুঁজে বের করো। কিন্তু বাংলাদেশে অপরচুনিটি খুঁজে বের করা অনেক কঠিন আমার কাছে মনে হয়। আমি বিকল্প কিছু অপশন বলবো, ওই অপশন গুলো তুমি তালাশ করো, দেখি আরো সামনে একেবারে যদি বিধ্বস্ত হয়ে যাও, যার সামনে কুলায় না, তখন তো আমার নাম্বার আছে, যোগাযোগ রেখো। আমি চাইবো যে ধরো ভালো কোন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স বা পিএইচডি করবা, সেই জন্য আইএলটিএস একটা ভালো স্কোর রাখবে, এবং স্কোরটা কিভাবে তুলবা সেটা নিয়ে পরে কথা বলবো। ঠিক আছে ইনশাল্লাহ। স্যার, যেহেতু ব্যাংকের চাকরি হালাল নিয়ে একটা প্রশ্ন বেশি, মানে এতটা হতাশ না, শোনো, রিটেন পরীক্ষার্থী যদি কেউ হতাশ হও, আমি খুব কষ্ট পাই জানো। কারণ এত বড় গোল্ডেন অপরচুনিটি থাকতে সে হতাশার সময় কই তোমার? আমি যে তোমরা অনেকেই ফোন রিসিভ করতে পারতেছি না, এই যে আজকে মানে এই দিনে খাওয়ার সময় পাইনি, এই যে সন্ধ্যার সময় তোমাদের ক্লাস নেওয়ার আগে এই দিনের প্রথম খাবার খাইলাম, তো এখন এত খাওয়ারই সময় পাইতেছি না, তুমি বলতেছো হতাশ হওয়ার সময় কি? লেখা রাখো, আই হ্যাভ নো টাইম টু বি ওরিড। উদ্বিগ্ন হওয়ার মতো কোনো সময় আমার হাতে নাই। ট্রাই টু বিজি। আচ্ছা দাঁড়াও, একটু বলে রাখি, একবার আছে না, দাঁড়াও এটা বুঝলা যাবো, একটু কথা বলি। আমি আছে না, ওই যে একবার বাবা কি দেখাবো, একটা মিনিট। শোনো, একবার আছে না, যারা বলতেছে হতাশার জন্য একটু বলে রাখি, হেলালুদ্দিন আহমেদ আছে না, ওই যে মানসিক রোগের একটা ইয়া, একবার আমি অনেক বছর আগে, ধরো 2009-10 সালের দিকে, স্টাডি অন মাল্টি রিলিজিয়ন কোন ভূতে ধরছে, আমি কিন্তু ধরো আমার একটা বিষয় বলে রাখি তোমার, ইসলাম আব্রাহামাটিক রিলিজিয়ন, শুনো, 5টা ধর্মের উপর আমার একটা স্পষ্ট ধারণা আমি অর্জন করছি। আব্রাহামাটিক রিলিজিয়ন মানে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে উদ্ভূত 3টা ধর্ম। এটা হলো জুডাইজম, ইহুদি, ঈসা আলাইহিস সালামের ক্রিশ্চিয়ানিটি, আর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। তোমাকে না বুঝিয়েছি মুসা আলাইহিস সালামের কি? আচ্ছা বাবা, রাতে বুঝিয়ে দেবো। আচ্ছা, মুসা আলাইহিস সালামের হলো ইহুদি, জুডাইজম, এরপরে ঈসা আলাইহিস সালামের ক্রিশ্চিয়ান, বাবা রাতে বুঝাবো তোমাকে। হ্যাঁ, ঈসা, এই 3টা। আর আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হলো 2টা, কি হিন্দুইজম আর কি বলো বুদ্ধিজম, এই 5টা মেজর। আর সাথে তো জরথুস্ট্রবাদ প্রধান 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 বাবা রাতে বলবো। তাহলে এটার উপরে একটা ধারণা নিতে গিয়া আমার ধরো আমি মোটামুটি সেমি এথিস্ট হয়ে গেছি আর কি, ধরো কোনো কিছুই আমার আর মাথায় ঢুকে না। তারপরে ইয়ের কাছে গেলাম, হেলালুদ্দিন আহমেদ, তো উনি আমারে বললো যে ভাই তুমি একটা কাজ করো, এমন ভাবে তুমি এঙ্গেজ থাকবা বিভিন্ন কাজে যেন তুমি টেনশন করার সুযোগ না পাও, মানে ভাবার সুযোগ না পাও। তো ফলে সেই থেকে যে মোটামুটি কাজের ইয়ার শুরু হয়েছে, এখন পর্যন্ত আমি ধরো ফ্রি সময় থাকি না, ফ্রি রাখিও না, সময় এক কাজের মাথায় কাজ রাখি। তো তোমরা যদি নিজেকে মনে করো যে আমার টেনশন, এমন ভাবে শিডিউল টাইট করো টেনশন করার জন্য সময় না পাও, একদম পুরোপুরি মানে শুধু কাজের মধ্যে থাকো।
নইলে ঘর মুছবা, ওয়াশরুম ক্লিন করবা, ফ্রিজ পরিষ্কার করবা, ঠিক আছে? মানে এরকম। আজকে দাঁড়াও একটু কথা বলে রাখি, দাঁড়াও আজকে আমি অফিস থেকে আসতেছি, হ্যাঁ, দাঁড়াই নতুন টুকটাক আমি ড্রাইভিং তো নিজে করি। এখন তোমার আমি দাঁড়াই দেখতেছি বয়স ধরো 80-র কাছাকাছি হবে, রাস্তার পাশে একটা আপেল গাছ, ওই আপেল গুলা কেউ খায় না আর কি, ধরো একটু টক টক তো মানে রাস্তার মধ্যে, তো এই আপেল গুলা পইরা আছে। একজন বয়স্ক নারী, ধরো 75 থেকে 80 বছর বয়স হবে ওনার, উনি কি করতেছেন, ওই আপেল গুলারে এই নিচে পড়ে আছে পাতা টাতা যেগুলো আছে সবগুলা কুড়ে টুড়িয়া, যেই গাছগুলা, যেই গাছ থেকে যা যা পড়ছে না তোমার, এই সবগুলা সুন্দর করে গোছাইয়া, আমি 10 থেকে 15 মিনিট ওনার দাঁড়ায় দাঁড়ায় শুধু দৃশ্য দেখলাম। ভলেন্টারি, কোনো কাজ নাই, মানে দেখো না, কাজ ছিল না উনি, এটাই তো কর্তব্য। হ্যাঁ, তো দেখো ওই যে এঙ্গেজ থাকবা, এঙ্গেজ। তো যারা বলতেছে আমি হতাশ, তুমি এমন ভাবে পড়ার শিডিউলটা রাখো যে দিনের মধ্যে যেন তুমি হতাশার কোনো স্কোপে না পাও। শুধু নিয়ত করে রাখো যে আমি 100 জন এই বিসিএস হবে, আই এম ওয়ান অফ দেম, আর কিছু না। প্রতিদিন আল্লাহ কাছে বলো, আল্লাহ আমাদের 100 জনের মধ্যে একজন রাখেন, আমি মেধা তালিকা 100 জনের মধ্যে থাকবো ইনশাল্লাহ। লেখা রাখো, হিম্মত তৈরি করো। বা এখন তোমার সময়, সময়টা আমার না, এরকম অপরচুনিটি খুব কম পায়। তুমি সেই সৌভাগ্যবানদের একজন, বাংলাদেশে সিলেক্টেড 12,000 মেধাবীর মধ্যে তুমি একজন, ইউ আর ভেরি ফরচুনেট। এখন শুধু অর্জন করার পালা, ঠিক আছে? কি শান্তি লাগবে রেজাল্টটা দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আগামী শুক্রবার তাহলে কি পড়বো বলো? থিমেটিক কোশ্চেন। থিমেটিক কোশ্চেন, ঠিক আছে, ওকে। স্যার বাটারফ্লাই এর ভার্ব কি হবে? বাটারফ্লাই এর ভার্ব, বাটারফ্লাই এর ভার্ব বাক্যটা বলো। বাটারফ্লাই কি মৌমাছি? বাটারফ্লাই এর ভার্ব কি দিবা বলো, কি আছে? স্যার মানে ওইটা ভার্বই হলে এটার মানে এইটা কি, মিনিংটা কি হয়? শোনো আমি বলে কি, শুধু বাটারফ্লাই এর ভার্ব যদি করো বাটারফ্লাই হবে, আমি যতটুকু মনে করি। এগুলো হলো ডোন্ট বাটারফ্লাই, মানে বুঝো না, ডোন্ট বাটারফ্লাই ইউর ড্রিম, মানে তোমার স্বপ্নকে প্রজাপতির মতো উড়েও না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নি, ইনবক্স নি, বুঝো নাই? ওই যে এই নাউন কতগুলো, এটাকে বলা হয় ডিনোমিনাল ভার্ব। নাউন যখন ভার্ব হয় তখন সেটাকে বলা হয় ডিনোমিনাল ভার্ব। হ্যাঁ, জি স্যার, এই যে ফেসবুক মেয়ে এরকম আর কি। ফেসবুক, ওয়াটার দ্য আমাদের সামারি এডিটোরিয়াল এগুলো হচ্ছে তো স্যার, তো চাচ্ছিল রচনাটা হয়ে যাক সিকোয়েন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থিমেটিক কোশ্চেনটা করাইনি, তারপর রচনা ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর আবার প্র্যাকটিসে আসবো। হ্যাঁ স্যার, আমরা তো ফাইলগুলো পাচ্ছি না, মানে আমরা হচ্ছে কি অফলাইন ব্যাচের, আমাদেরকে এখানে জাস্ট লিংক গুলো দেওয়া হচ্ছে, তো ফাইলগুলো যদি একটু পেতাম। তোমার ফাইলগুলা কোন ব্যাচে আছো, কোথায় আছো, কোন গ্রুপে আছো, এটা একটু যোগাযোগ করতে বললো আমার। তোমরা কোন গ্রুপ থেকে, কোন ব্যাচে কোথায় আছো, কোন অফলাইনে? আমি তো চট্টগ্রাম ব্যাচের অফলাইন ক্লাস। ওই আমার সাথে যোগাযোগ করতে বললো, ইয়ারে কি বলে না, ইয়ার নামটা কি না? আচ্ছা ঠিক আছে স্যার, ওকে ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ। ম্যানেজারে বলে জমা নক করতে, তো আল্লাহ হাফেজ। স্যার একটা কথা ছিল। আসসালামু আলাইকুম স্যার। স্যার বলছে যে রিট্রান্সলেশনের ক্লাস বা আগের ক্লাসগুলো একটু দিয়ে দিতে, শুধু 2টা ক্লাস দেওয়া হয়েছে তো, ওটা শুধু ট্রান্সলেশনেরই আসছে, রিট্রান্সলেশন না দিলে আমাদের প্যাসেজ গুলো পড়তে গুলো একটু প্রবলেম হচ্ছে। ওই যে রেকর্ডিং গুলা, তাই না? জি স্যার, রেকর্ডিং গুলো না দিলে, হ্যাঁ আগের ক্লাসগুলো আপনি পরে নিয়েন, কিন্তু আচ্ছা ঠিক আছে, আমরা আমি বলবো। নতুন তো প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি স্যার।